কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাই আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এমন একজন নিজের ঘটনা শেয়ার করতে চলেছেন যিনি নিজের বিয়ের মাত্র 3 মাস পরে বিধবা হন। এখানে এমন কিছু রিচুয়ালস রয়েছে, এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে ছোট ছোট ভুল মানুষের লাইফে কত বড় বিপর্যয়, কত বড় ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করায়। আশা করছি আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আজকে রাত 10টার সময় আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভ কুমারে কিন্তু পারিজাতের সাথে একটা ফেস টু ফেস হরর পডকাস্ট আসছে। অবশ্যই আজ রাত 10টার সময় আপনারা উপস্থিত থাকবেন সেই পডকাস্টে। যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো ঝিলিক, কেমন আছো? হ্যাঁ কৌস্তম, এই আছি, চলছে। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে যে তোমার বিয়ে হয় আগের বছর, যদি খুব ভুল না করি, এবং বিয়ের 3 মাসের মধ্যে তুমি বিধবা হও। তোমার হাজবেন্ড মারা যায়, রাদার আত্মহত্যা করেন উনি। তোমার শ্বশুরবাড়ির যে ব্যাপার স্যাপারগুলো তুমি আমাকে বলেছো বা যে রিচুয়ালস গুলোর ব্যাপার বলেছো, আমি জানি না যে একটা ব্রাহ্মণ পরিবার হয়ে, ঠিক আছে, এরকম জিনিসপত্র তারা কিভাবে করলো। ইভেন আই থিঙ্ক এই জিনিসপত্রগুলোর জন্যই এই যে সাফারিং, এতদিন ধরে যা প্রবলেমস ফেস করছো, এত অত্যাচার, এত কিছু, এত ভয়ঙ্কর জিনিসপত্র তোমার সাথে ঘটছে এখনো, ঠিক আছে, আমার মনে হয় যে কোনো না কোনো ভাবে তারা দায়ী, বা কোনো না কোনো ভাবে ওই জিনিসটা এফেক্ট করছে তোমাকে। একদমই তাই। কি হয়েছিল ঝিলিক, একটু ডিটেলসে বলো তো, শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? তো শুরু থেকে করতে গেলে মেনলি হচ্ছে কি আমার এই পুরো জিনিসটাই বিয়ে নিয়ে। আচ্ছা। তো বিয়েটা হয় তোমার আগের বছর জানুয়ারি লাস্টের দিকে, মানে 2023। তো আমি থাকি সোদপুরে, আর আমার বিয়ে হয় তোমার ওই ব্যারাকপুরে, ওই দাদা বৌদির সামনে, মানে বিরিয়ানির দোকানের কাছে। বিরিয়ানির দোকানের ওখানে। আচ্ছা। আর আমি জব করতাম ওই নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে। এবার ওই কাজের সূত্রে যাতায়াতেই, তো সোশ্যাল মিডিয়াতেই পরিচয়, 1-1.5 মাসের মতন পরিচয়। তারপর হাজবেন্ডের সাথে? হ্যাঁ, হাজবেন্ডের সাথে। তারপরে বিয়ে। 1-1.5 মাসে বিয়ে করে নিলে? কেন করলাম, আমার বাড়ি থেকেও একটু বিয়ে নিয়ে একটু প্রেশারাইজ ছিল। প্রেশারাইজ বলতে সেরকম ভাবেও না, মানে ন্যাচারালি হয় না, একটা মেয়ে বাড়িতে থাকলে, বড় হয়েছে, বয়স হয়েছে, তো সেই কারণেই বলতো। আর আমি একটু চুজি আছি দেখে আমি বলেছি যে আমি আমার পছন্দ মতোই করবো, কারণ বাড়িতেও দেখতো আমার ঠিক পছন্দ হতো না। তো এবার ওর সাথেও কথা বলে আমার ভালো লেগেছে, মেন্টালি ম্যাচ হয়েছে। তারপরে যেটুখানি বেসিক দরকার, যে ঠিক আছে চলো একটা ভালো থাকতে গেলে যেটুখানি দরকার, আমি মনে করলাম যে ঠিক আছে থাকতে পারবো, ভালো আছে, তো এই হিসাবেই এগোনো। আচ্ছা, ওর আমাকে ভালো লেগেছে, আমার ওকে ভালো লেগেছিল, দেন দ্যাটস ওয়াই বিয়ের জায়গাটাতে আমরা এসেছি। তো 1-1.5 মাসের মধ্যে আমরা বিয়ে করি। পরিবার থেকে মেনে নিয়েছিল ব্যাপারটা? পরিবার থেকে মেনে নিয়েছে বলতে আমার বাড়ি থেকে তো ফুললি মেনে নিয়েছিল, ওর বাড়ি থেকে প্রথমে মেনেছিল কিন্তু আবার পরে মানেনি। কেন? মানে কারণ আমি বিয়ের আগে আমি ওকে বলেছিলাম যে দেখো, ওরা ছিল ব্রাহ্মণ, তোমরা তো ব্রাহ্মণ, তো আমি তো ব্রাহ্মণ নই, তো কোনো প্রবলেম হবে না তো? তো বললো যে না, কোনো প্রবলেম হবে না। তো সেই হিসাবেই আমি এগিয়েছি। ওর বাবা মা জানতো বিয়ের সময়? না, ওর বাবা মাও জানতো না, আমার বাড়িতেও কেউ জানতো না।
পালিয়ে বিয়ে করেছিলেন নাকি? পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, শ্যামনগরে গিয়ে বিয়ে করেছিলাম। আচ্ছা তো যাই হোক, এবার মানে ওর বাড়িতে নিয়ে গিয়েই ওর তুলেছিল। আচ্ছা। তোলার পর ওর বাবা তাও মোটামুটি খুশি ছিল দেখলাম, কিন্তু ওর মা ফার্স্ট ডে থেকেই খুশি ছিল না। আচ্ছা। সেটা তো আস্তে আস্তেই বুঝতে পেরেছি, মানে ওনাকে অনেক ডাকি করার পর এলো ওই রিচুয়ালস করতে, বরণ করার যে ব্যাপার থাকে। তো যাই হোক এলো। এবার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, কি করবে, ছেলেরও বয়স হয়েছে। তো আর সেরকম ভাবে কোনো অশান্তি কিছু হয়নি, মেনে নিয়েছে। তো ওর বাড়িতেও মোটামুটি গেট টুগেদার হলো, ওই বউ ভাতের যে নিয়মটা থাকে, যে ভাত কাপড় হলো। আমার বাড়িতে অষ্টমঙ্গলায় অনুষ্ঠান হলো, সবই চলছিল মোটামুটি ঠিকঠাক। আমরা ফেব্রুয়ারিতে ঘুরতে গেলাম, আচ্ছা, মানে হানিমুনে গেলাম। হানিমুন থেকে এলাম, হানিমুন থেকে আসার পর আমি জবটা ছেড়ে দিই। আচ্ছা, ওকে। জবটা আমি করতে করতেই কিন্তু রানিং বিয়ে করেছিলাম, আমি বললাম। তো দার্জিলিং থেকে আসার পর আমি জবটা ছেড়ে দিই। জবটা ছেড়ে দেওয়া নিয়েও প্রবলেম হয়েছিল। তো আমি জব ছাড়লাম। মানে ওনারা চাইছিল না যে তুমি জব ছাড়ো? হ্যাঁ, ওরা চাইছিল আমি জব করি। এটা তো উল্টো ব্যাপার। আমি জব ছাড়লাম কেন? আমি ঘরে কাজবাজ করব, বিয়ে করেছি, ঘরে কাজবাজ করব, ঘরে থাকবো। কিন্তু চাইছে আমি কাজ করি। কেন করি সেটা তো পরে বুঝলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর কি বলছি হয়? তোমাকে আস্তে আস্তে। তো জবটা ছেড়ে দিলাম। তো যাই হোক চলছে। ওটা হলো ফেব্রুয়ারির লাস্টের দিকে। তো এমনি টুকটাক টুকটাক করে ওর বাবার সাথে কিন্তু সেরকম কিছু হচ্ছে না তখনও, ওর মার সাথে। ওর মা টুকটাক টুকটাক করে একটু প্রবলেম ক্রিয়েট করছে। তো করার পর গেল ফেব্রুয়ারি, মার্চ, হোলি প্রথম দিকে ছিল, আগের বছর হোলি। হোলিতে তোমার আমার বাড়িতেই সেলিব্রেট হয়েছিল, আমার বাড়িতে হোলি হলো। হয়ে যাওয়ার পর ওই রকমই মোটামুটি চলছিল, কম বেশি খারাপ ভালো নিয়ে আসা যাওয়া, ওই বাড়ি এই বাড়ি এইসব করেই চলছিল। তো মার্চের লাস্টের দিকে হলো তোমার রামনবমীর পুজো ওদের বাড়িতে। যেহেতু ওদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো ন্যাচারালি দুর্গাপুজোর পরে হয়, কিন্তু ওদের রিচুয়ালস আছে কি, যে রামনবমীর পুজোটা স্টার্টিং হয়ে যাওয়া মানে জগদ্ধাত্রী পুজো ছোঁয়া লেগে যাওয়া নাকি কি একটা বললো বেশ। তো ওটা মার্চের লাস্টের দিকে হয়। তো হলো ওই দিন তোমার আমাকে ওর বাবা দীক্ষা দিল। ওদের গোত্রে আমি সেদিন পড়লাম। ন্যাচারালি আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমি তখনও নাকি ব্রাহ্মণ গোত্রে আমি যাইনি। আমাকে এমনও বলছে যে কেউ যাতে জানতে না পারে আমি তোমার হাতে রান্না খাচ্ছি, মানে আমি যে রান্না করতাম সেইটা যাতে আমাকে বলছে যাতে কেউ বাইরের কেউ জানতে না পারে আমি তোমার হাতে রান্না খাচ্ছি। এটা নাকি ওদের নিয়ম আছে, ততক্ষণ না নাকি আমি গোত্রে যাব, ব্রাহ্মণ গোত্রে, ততক্ষণ আমার হাতে নাকি খেতে পারবে না। বিয়ের সময় তো আমি জানি যে গোত্রান্তরটা হয়, আমিও সেটাই জানি, কিন্তু ওদের নিয়ম বলছি আমি আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবে যে আজকে মানে যে নিয়মগুলো দরকার সেগুলো না করে অনিয়মগুলো করে আজকে একটা মানুষের লাইফ নষ্ট করে দিল। একটা মানুষ কেন, আরেক সাথে আমারও, যার কারণে আজকে এই জিনিসগুলো ফেস করছি, জিনিসগুলো মানে এই নেগেটিভ ভাইবস থেকে শুরু করে সমস্ত কিছুই ফেস করছি লাইফে। তো যাই হোক, ওই তো ওই দিন এরকম করলো, দীক্ষা দিল। করার পর মাস তো শেষ হয়ে গেল, এপ্রিলের প্রথম দিকে হলো হচ্ছে গিয়ে একটা মারাত্মক রকমের ঘটনা। কি হলো? যেমন ও তো বললাম যে ওরা ছিল ব্রাহ্মণ। এবার যেহেতু ওর বাবা পুজো করতো, শ্রাদ্ধের কাজ করতো, সমস্ত কিছু, এবার কোন শ্রাদ্ধ কি উনি তো জানতো না, কোনটা অপমৃত্যুতে মরা, কোনটা নর্মালি, কোনটা অসুখে, কিছুই তো জানতো না। কাজ করার দরকার করে উনি আসতো, জিনিসপত্র নিয়ে আসার দরকার উনি নিয়ে আসতো, মানে একটা সুতো অব্দি ছাড়তো না। উনি হচ্ছে এরকম টাইপের মানুষ, মানে খুবই খারাপ। মানে শ্রাদ্ধ বাড়িতে যেটা পেতেন সেটা নিয়ে আসতেন বাড়িতে, সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু নিয়ে আসতো। আচ্ছা, খাবার দাবার থেকে শুরু করে মানে মিষ্টি দই থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আসতো। ইভেন যদি কেউ মানে ওই ভুজ্য দেয় না, ভোজ্য বলতে ওই চাল
আলু এগুলো তো বুঝছো, ওগুলো যদি দেয় ওগুলোকে বাড়িতে নিয়ে এসে সেগুলোকে আবার মাপতো, নিয়ে বলতো যে আজকে এটা কম দিয়েছে, আজকে ওটা কম দিয়েছে, মানে জাস্ট বুঝে না উনি কিরকম টাইপের মানুষ। আচ্ছা। তো যাই হোক, গেল ওই দিন, ওই এপ্রিলের প্রথম দিকে হলো এরকম একটা অদ্ভুত ঘটনা। মানে আমার জীবনে প্রথমবার ওরকম একটা জিনিস ফেস করলাম, আর ওখান থেকেই সূত্রপাত, যেটা এখন মনে হয়। ওকে, হ্যাঁ, কি হয়েছিল একটু বলো। তো আগে বলে নি ওদের বা ঘরের যে ডিটেলসটা একটু তোমাকে দিয়ে নি, তাহলে সবার একটু বুঝতে সুবিধা হবে। ওদের ঘর বলতে ওর বাবা মার ঘরটা ছিল ফ্ল্যাটের নিচে, আলাদা পজিশনে, সেখানেই বাথরুম, পায়খানা, কিচেন, বেডরুম, 1 BHK টোটাল, একটা সেপারেট বাবা মার ঘর। আর আমাদের ঘরটা ছিল ফ্ল্যাটের মধ্যেই, পেছন দিকে যে গ্যারেজ থাকে সেখানেই ও গ্যারেজটাকে পার্টিশন তুলে দিয়ে ফ্রন্টের দিকে দরজা বার করে সেটাকে একটা রুম বানিয়ে ও থাকতো, সেখানেই আমাকে নিয়ে তুলেছিল। কেন, মানে মেন ঘরে থাকতো না তোমরা? না, কারণ ওরা ওখানে ভাড়া থাকতো একটা টাইম। আচ্ছা। এবার প্রমোটারকে দিয়ে দিয়েছিল, প্রমোটার তখন ওদেরকে ওই 1 BHK টাই দিয়েছিল একটা। তো 3 জনে নাকি ওই 1 BHK তেই থাকতো বিয়ের আগে। এবার ছেলে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তখন এই গ্যারেজটাও নাকি কিনেছিল, কিনে ঘর বানিয়ে তখন ও ওটাতেই থাকতো, আর আমাকে নিয়ে গিয়ে ওটাতেই তুলেছিল। তো যাই হোক, এবার ওই দিন ঘটনাটা হয় কি, সন্ধ্যাবেলা ও ছিল না, ও গেছিল কাজে, বাড়িতে তোমার ওর মাও ছিল না, ছিল তোমার শুধু ওর বাবা আর আমি। আমাকে চা করতে বলছিল, তো আমি চা করে নিয়ে ঘরে এলাম। ঘরে আসার পর কিছু একটা আওয়াজ হলো, যাই হোক ঘরে এলাম। এবার উনি জিনিসপত্র গোছাচ্ছে, জিনিসপত্র মানে ধরো তোমার কালকে ওনার কাজ, তো উনি আজকে সন্ধ্যাবেলায় ব্যাগপত্র গোছাচ্ছে, যেমন ওই শ্রাদ্ধে যেমন বিছানাপত্র দেয়, সজ্জা দেয় বলে, বালিশ, তোশক, মশারি ফশারি, এগুলো যেগুলো সেগুলো উনি ব্যাগে গোছাচ্ছে। তখন বিছানার মধ্যে ছিল 2টো বালিশ আর একটা মশারি। এবার তোমার বালিশের ডেফিনেশন গুলো তোমায় দিই। একটা বালিশের মধ্যে তোমার হোয়াইট কালারের, দুটোই হোয়াইট কালারের, কিন্তু একটার মধ্যে তোমার প্রিন্ট করা ছিল ব্লু কালারের ফ্লাওয়ার, আর একটা পুরো ধপধপে সাদা, মানে ধপধপে সাদা, যেটাকে আমাকে পুরো আকর্ষণ করেছে, দেখে পছন্দ হয়েছে, পুরো দেখে পছন্দ হয়েছে। আর দেখে পছন্দ হওয়ার কারণ হচ্ছে, কারণ আমি হঠাৎ করে বালিশ বা কেন চাইতে যাব, কারণটা হচ্ছে কি, আমি যেই বালিশগুলোতে শুতাম সেগুলো একটু নিচু হয়ে গেছে, আর আমার একটু উঁচু বালিশে শোয়ার হ্যাবিট, তো সেই কারণেই আমি বালিশটা চেয়েছি। এবার চাওয়ার পর ফার্স্টে আমাকে না করেছে, ওই বালিশটা আমাকে দিতে চায়নি, আমাকে বলছে যে ওই ব্লু কালারের যে ফ্লাওয়ার প্রিন্ট ওটা নিতে। আমি বলছি আমার ওটা পছন্দ না, তখন আমাকে ওইটাই দিয়েছে। ঠিক আছে নাও। এবার নিয়ে আমি আমার ঘরে রেখে এসেছি নর্মালি। তারপরে তো হয়ে গেল, তখন ওটা কটা বাজে, 9টা, 9:30 ওরকম টাইম। তারপরে তো নর্মালি ও এলো কাজ থেকে আসার পর, খাওয়া দাওয়া করে তো আমরা শুতে চলে গেলাম আমাদের ঘরে। এবার যাওয়ার পর এবার ন্যাচারালি আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, আর নতুন বিয়ে হওয়ার পর তো বুঝতেই পারছো সবকিছুই মানে খুবই ক্লোজ। তো যথারীতি রোজ যেরকম হয় সেরকমই, সেদিনের মতন সেদিনও সেরকমই হচ্ছিল, গল্প টল্প করছিলাম। এবার সেক্সুয়াল একটা অ্যাটাচমেন্ট থাকেই নতুন বিয়ে হওয়ার পর, ডেফিনেটলি। তো সেই জিনিসটা হওয়ার মোমেন্টে হলো একটা ঘটনা, ওই যে শুরু হলো অদ্ভুত ঘটনাটা। কি হয়েছিল? মানে আমার রিয়াকশন তখন টোটালি অন্যরকম, মানে অদ্ভুত একটা আমি রিয়াকশন করি। আমার কিন্তু সব মনে আছে, আমি পরে কিন্তু রিয়েলাইজ করেছি যে ওগুলো কিন্তু আমি করিনি, বাট আমার মনে আছে। হয়েছিলটা কি? হ্যাঁ হয়েছিল বলতে, আমি চুল খুলে শুতাম, বালিশটার মাথায় দেওয়ার পর থেকে মানে আমার একটা রিয়াকশন হচ্ছে, মানে আমাকে যেন কেউ ঘরের মধ্যে না বন্ধ করে রেখেছে, আমার দম বন্ধ লাগছে। কিন্তু ন্যাচারালি ওই বালিশটা শোয়ার আগে অবধি আমি ঠিক ছিলাম,
ইভেন আগের দিনও অবধি আমি ঠিক ছিলাম, আমাদের মধ্যে কোনো কোনো রকমের অসুবিধাই হয়নি। ওই বালিশটায় শোয়ার পর থেকে দেখি আমার মনে হচ্ছে আমাকে কেউ ঘরের মধ্যে আটকে রেখেছে, আমি বেরোতে চাই। মানে আমার রিয়াকশন অন্যরকম, চুল ফুল এলোমেলো হয়ে গিয়ে আমার অদ্ভুত রকমের রূপ। এবার কি হয়েছে, ও আমাকে যে টাচ করছে, আমাকে যে শান্ত করবে, সে ওর টাচটা আমার ভালো লাগছে না, ও আমার ধরতে পারছে না, আমার পছন্দ হচ্ছে না ওকে। মানে ও যে আমার হাজবেন্ড আমার মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে আমি ওকে মেরে ফেলি, মেরে ফেললে আমার শান্তি। আচ্ছা। ও তো ওই দেখে তো ও ভয় পেয়ে গেছে। তখন বাজে তোমার 2:30 পৌনে 3টে রাত। ওই সিচুয়েশনে ওর মাথায় এলো, দরজাটাকে ফার্স্ট খুললো, জানলা দরজা সব বন্ধ ছিল, দরজাটাকে ফার্স্ট খুলে ও পুরো গঙ্গা জল ছেটালো সারা ঘরে, ইভেন আমাকে, বালিশে, বিছানা পত্র সবকিছুতে। বালিশটাকেও সরিয়ে ফেলে দিল ফার্স্ট। ও বুঝতে পেরেছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে। বালিশটা ফেলে দেওয়ার পর এবার আমি উঠে বসা, আমি স্পষ্ট দেখলাম যে দরজা থেকে সাদা মতন ধোঁয়াটে মতন কিছু একটা বেরিয়ে গেল। আচ্ছা। আর যখনই বেরিয়ে গেল তখনই আমার শরীর পুরো হালকা, আমার দেহ ছেড়ে দিয়েছে। নেতিয়ে পড়েছো? আমি নেতিয়ে পড়েছি, মানে কলা গাছ কাটলে যেমন নেতিয়ে যায় ওরকম অবস্থা আছে আমার, আমি পুরো নেতিয়ে গেছি। তো ওই দেখে তো ওরও একটু স্বস্তি হলো যে না ঠিক আছে চলো আজকে রাতের মতন কিছু হলো না, কারণ অত রাতে আর কোথায় বা যাবে, কাকে বা কি বলবে, পুরো ব্যাপারটাও হ্যান্ডেল করেছে। এবার শুয়ে পড়েছে। ওই দিনের মতন তো হয়ে গেল। পরের দিন তো ফার্স্টেই আমার ঘুম ভেঙে বালিশটার দিকে চোখ গেছে, এই বালিশটাকে আগে সরাও, কারণ আমি বুঝতে পেরেছি যে কিছু একটা প্রবলেম আছে বালিশের থেকে, নাহলে আগে আমি ভালো ছিলাম। এবার যাই হোক, বালিশে যখন পরের দিন দিতে গেল সেটা নিয়েও প্রবলেম। কি প্রবলেম? আমি মিথ্যা কথা বলছি, আমি মনে হচ্ছে অভিনয় করছি, ওর বাবার বক্তব্য আমি অভিনয় করছি। মানে মানুষের প্রবলেম হচ্ছে সেটাও নাকি অভিনয় ওনার কাছে। তো যাই হোক, আমাকে তো বকাবকি করলো ও, মানে আমার বর, যে আমি না থাকলে পরে কিছু চাইবে না, কারণ ও তো ওর বাবার দিকটা জানে, বাবার হ্যাবিটটা জানে, কেমন ধরনের লোক উনি, আমি তো জানি না। আমাকে বলছে যে আমি না থাকলে কিছু চাইবে না। তো যাই হোক, দিয়ে এসেছে, গেল ওই দিন। এবার তো টুকটাক অশান্তি ফশান্তি তো লেগেই ছিল, কারণ আস্তে আস্তে তো বললাম যে ওর মা মানেনি। মানেনি, ওর মা রীতিমতন কিছু কিছু বিষয় নিয়ে, ছোট ছোট সামান্য বিষয় যেগুলো কোনো মানেই নেই যার, সেগুলো নিয়ে আমার সাথে অশান্তি করতো। এবার আমার নতুন বিয়ে হয়ে আমি গেছি, তো সেখানে তো আমার কিছু বলার থাকে না, যা বলছে সেটাই মেনে নিচ্ছি। মানতে 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 চলো কিছুই বলছি না। এবার কি হয়, আসা যাওয়ার মধ্যে থাকে না প্রথম অবস্থায়, এই বাড়ি ওই বাড়ি, তো এরকম এরকম করছে। তো করতে করতে ওই বাড়িতে যখন আমি একবার গেলাম, মানে আমি বাড়িতে ছিলাম, এসেছিলাম আমি আমার মার কাছে, তো ওই বাড়িতে যখন আমি গেলাম একদিন, তাও মিনিমাম 10-12 দিন পর, ধরো 10-12 দিন পর আরেকটা জিনিস ঘটলো দুপুরবেলা। যেমন ও নর্মালি কাজে চলে গেছে, ওর তো শিফটিং ডিউটি থাকে, থাকতো, দুটোই, হ্যাঁ, মর্নিং নাইট ডে এরকম। তো ও ডেতে ডিউটিতে চলে গেছে খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার কি হয়েছে, ঘুমের মধ্যেই মনে হচ্ছে যেন আমার গায়ের উপরে কিছু একটা বসে রয়েছে শক্ত মতন, মানে আমার গা শক্ত হয়ে গেছে, আমি মুভ করতে পারছি। দুপুর বেলাতেই? দুপুরেই। কটা হবে তখন, 3টে নাগাদ হবে হয়তো। তো হলে তো দেখে আমি মুভ করতে পারছি না, না আমি এপাশ না আমি ওপাশ, না আমি কথা বলতে পারছি, কিছু করতে পারছি না। এবার এত কিছু তখন আমি জানতাম না, জাস্ট হালকা আমি একবার মার মুখে একটু শুনেছিলাম, মাও এক ঘুরতে গেছিল হোটেলে গিয়ে, তো মার সাথে এরকম একটা জিনিস হয়েছে, তখন মা বললো নাকি এগুলোকে ওই বোবায় ধরা বলে, মানে স্লিপ প্যারালাইসিস। মানে এখন জেনেছি, মানে তোমার ওই অনেক গল্পেতেও শুনেছি, ইভেন সার্চ করে অনেক কিছু থেকে জেনেছি, তাই এখন এক্সপিরিয়েন্স হয়েছে, তাই জানি যে ওটা স্লিপ প্যারালাইসিস বলে। বাট তখন অব্দি আমি জানতাম না, তখন ভাবছি যে কি একটা ব্যাপার, মানে জীবনে প্রথম, কোনোদিন আমার সাথে হয়নি, তাই আমি ভয় পেয়ে গেছি একটা। আর ঘরে কেউ নেই, ঘর পুরো ফাঁকা, আর ওই ঘটনাটা হওয়ার পর থেকে না কেমন একটা ভয় ভয় করতো।
কারণ ওইসব জিনিস আমার জীবনে প্রথমবার। এবার সেকেন্ড দিন আবার ওরকম হয়েছে, আমার একটু রীতিমতন ভয়ই লেগেছে। এবার আমি কি করেছি, আমি কারোর থেকে হয়তো এটা শুনেছিলাম যে এরকম হলে পরে বজরংবলী নাম করতে। তো আমার তখন মাথায় এসেছে, তখন আমি অনেকবার বজরংবলীর নাম করাতে দেখলাম যে হালকা হালকা করে আমার শরীরটা মুভ হচ্ছে, ছাড়ছে। মানে ঘুমের মধ্যেই বজরংবলীর নাম পাঠ করতে? ঘুমের মধ্যে, মানে আমার মনে আছে যে এরকম আমার কিছু একটা হচ্ছে, আমি এরকম করি। জানি না কোথা থেকে কি হলো, বজরংবলীরও নাম করছি, এদিকে জগদ্ধাত্রী ঠাকুর ছিল, জগদ্ধাত্রী ঠাকুরেরও করছি, করতে করতে হালকা হচ্ছে শরীর বলে ছাড়লো। আমি তো লাফ দিয়ে উঠে বসলাম, বসে আমি রীতিমতন ওকে ফোন লাগিয়েছি। ফোন লাগিয়ে আমি ওকে ডিটেলসে সবকিছু বললাম যে এই এরকম এরকম ব্যাপার। তো যথারীতি শুনলো, শুনে তো আর কিছু করার নেই, ও তো কাছ থেকে আসতে পারবে না। আমার তো ঘুমও হয়ে গেল তখনের মতন শেষ। আর কতক্ষণে ও আসবে আমি সেই অপেক্ষা করছি। আর আমি ওই ঘরে নেই, আর আমার ঘরে আমি আর নেই, আমি চলে গেছি মা বাবার ঘরে। ও আসা অব্দি ওখানেই ছিলাম। তারপরে যথারীতি বললাম, যথারীতি সেম তাই, বিশ্বাস করলো না। ওর বাবা মা বিশ্বাস করলো না। এবার ওর বাবা ওই একটু ঝাড়ফুঁক হয়তো জানে, যেহেতু মন্দিরে পুজো করে, তো অনেক বাচ্চাদের নিয়ে আসে ঝাড়াতে, ভয় পেলে বা হাওয়া বাতাস লাগলে লাগে। তো ওর বাবাকে বলেছে ঝাড়িয়ে দিতে, তো আমাকে যথারীতি ঝাড়িয়ে দিয়েছে, অনিচ্ছাকৃত, মানে ইচ্ছা নেই, তাও যেহেতু বলেছে তাই এরকম। তো যাই হোক গেল এরকম। তো ওই ঘটনাগুলো হওয়ার পর থেকেও শুরু হলো আরো বেশি করে প্রবলেম। আচ্ছা, সেটা শুরু হলো পারিবারিক অশান্তি, সেটা ওর বাড়িতে আমাকে নিয়ে। যেমন ওই যে নিয়ম কানুন বললাম, ওর মা আমার সাথে টুকটাক ছোট ছোট বিষয় নিয়ে লাগতো। আমি জানি না এগুলো কিসের এফেক্ট, আমি শুনেছি ন্যাচারালি যে এইসব যদি নেগেটিভ ভাইবস পড়ে তাহলে নাকি এরকম জিনিসপত্র শুরু হয়। আর ন্যাচারালি আগেও হতো না, মানে 2 মাস যে আমি ছিলাম স্মুথলি চলছিল, কিন্তু ওই দিনের ঘটনাগুলো হওয়ার পর থেকে টুকটাক আরো জিনিসগুলো বাড়তে শুরু করলো। তো বাড়তে শুরু করলো মিনস এই নিয়ম কানুনের জন্যই। নিয়ম কানুন বলতে এক এক দিন এক একটা রকমের নিয়ম বার করছে। কিরকম বলো তো? যেমন আমাকে উনি ফার্স্টের দিনই, মানে উনি বলতে ওর বাবা মানে এমন এমন জিনিস করেছে না, তাই জন্য আমার আর মানে নাম নিতে আর ভালো লাগে না, কারণ একটা মানুষকে হারিয়েছি, আমার জীবনটা পুরো ওখানে স্টপ হয়ে গেছে। তারপর থেকে শুরু হয়েছে প্রবলেম। তো যাই হোক, নিয়ম বলতে কি উনি আমাকে ফার্স্টের দিনই বলে দিয়েছিল যে তুমি আর কিছু নিয়ম মানো আর না মানো, বৃহস্পতিবার দিনটা মানবে। বৃহস্পতিবার দিনটা মানবে মিনস বৃহস্পতিবার দিন তুমি না ওই বাড়ি থেকে এই বাড়ি আসবে, মানে আমার বাপের বাড়ি থেকে না আমি শ্বশুর বাড়ি যাবো, না শ্বশুর বাড়ি থেকে আমি বাপের বাড়ি যাবো, এইটা। আমি আচ্ছা ঠিক আছে চলো, ওটাই আমি বরাবর ওটাই মেনে আসছি। কিন্তু উনি ডে বাই ডে মানে যত দিন যাচ্ছে তত নিয়ম বলছে, আজকে শনিবার আজকে এখানে যাওয়া যাবে না, আজকে মঙ্গলবার ওখানে যাওয়া যাবে না। আজকে তুমি ন্যাচারালি বলো, আজকে আমি জব করতাম, ওনারা আমাকে জবের জন্য প্রেশারাইজ করতো, জবে গেলে কি আমি নিয়মগুলো মানতে পারতাম? সেটাই আমি বলেছিলাম যে আমি যদি কাজ করতাম তাহলে তো আমার এই নিয়মগুলো মানতে পারতাম না। আর আমি শনিবার মঙ্গলবার তুমি ঘুরছি না, আমি তো আমার বাড়িতেই আসছি। সেখানেও প্রবলেম করতে করতে হঠাৎ একদিন আমার বাড়িতে আমার ফোন করে মাকে বলছে এরকম ভাবে চলতে থাকলে আমি এখানে রাখতে পারবো না, তাহলে ওদের রাস্তা ওদেরকে বেছে নিতে হবে, মানে আলাদা হয়ে যেতে বলছে। মানে প্রথম 1 মাসের পর থেকেই ওনাদের অপছন্দ। যেমন আরেকটা বিষয় বলে, যেমন আমার বাড়ি থেকে কিছু জিনিস দিয়েছিল, যেমন আমার ন্যাচারালি দেয় একটা মেয়েকে বাড়ির লোক, তো সেই জিনিসগুলো নিয়েও অশান্তি শুরু করেছে। যেমন একটা কেন আলমারি দিয়েছিল, যেমন আলমারি দিয়েছিল একটা ড্রেসিং টেবিল আর একটা জাজিম, যে বেডিং হয় যে জাস্ট ওটা। আর সেই জন্য কেন ওনার মানে ওর বাবার বক্তব্য, আমি গিয়ে যা দেখেছি ওর ঘরে সেখানে আমি থাকতে পারলে থাকবো, নালে তুমি চলে যাও। ইগোর ব্যাপার একটা নিয়ে নিয়েছেন। এবার রীতিমতন ছেলেকে ব্লেম করতো যে তুই শ্বশুর বাড়ি থেকে জিনিসগুলো চেয়েছিস।
এবার একটা মানুষকে, ধরো তোমাকেই, তুমি কিছু করোনি, তুমি কিছু চাওনি, তোমাকে যদি বারবার কেউ ব্লেম করে, তুমি তখন ফ্রাস্ট্রেটেড হবে, ডেফিনেটলি। তোমার ইগোতে লাগবে। হুম সেম তাই হয়েছে ওর। ওকে রীতিমতন, মানে আমার বরকে রীতিমতন ওর বাবা ব্লেম করতো, তুই শ্বশুর বাড়ি থেকে চেয়েছিস, হুম হুম তোর অনেক ইগো হয়ে গেছে, এই সমস্ত কথা একদিন দুদিন 3 দিন শুনতে শুনতে ও রীতিমতন একদিন আমার সামনে কেড়েই দিল। হুম আর ওইটুখানি সফট হার্টেড ছিল, মানে কিছু বললে পরে তার এগেনস্টে কথা বলা বা বাবার মুখের উপরে কথা বলা বা কিছু বলা, সেগুলো তো ছিলই না। উপরন্তু কিছু বললে চুপচাপ বসে থাকতো, খুবই শান্ত, হুম খুবই সফট। তো যথারীতি এইসব নিয়ে তো ফার্স্ট্রেটেড ছিলই, তার মধ্যে তোর মার আমার সাথে ঝামেলা অশান্তি করা, এই সমস্ত নেগেটিভ ভাইবস একটা ওর মধ্যে পড়েছে, যে এইসব জিনিস দেখছে। কারণ ও নিজেরও গিল্টি ফিল হতো, আমাকে বলতো যে আমার নিজের একটা গিল্টি ফিল হচ্ছে, যে আমাকে নিয়ে কি কষ্ট দিচ্ছে, হুম ওর মনে হতো এইসব। বাট আমি ওকে অনেক মেন্টালি ভাবে সাপোর্ট দিয়েছিলাম, করেছিলাম। তো যাই হোক, এইসব ছোট ছোট বিষয়, ফ্যামিলি ইস্যু নিয়েই আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করলো। লাস্ট টাকা পয়সার ব্যাপার নিয়েও আচ্ছা। একটা ঘর কিনেছিল, হুম পাশে একটা ঘর কিনেছিল। ঘরটা কিনেছিল মিন্স এই কারণেই, ওদের যে বললাম 1 BHK এর মধ্যেই টয়লেট ছিল। হুম এবার একটা টয়লেটে নিয়ে খুব সমস্যা, লাস্টের দিকে ওই ঝামেলাটা বড় আকার কেন ধারণ করলো বলি। ওই টয়লেটে একটা মানুষের ন্যাচারালি টয়লেটে কতক্ষণ লাগে মিনিমাম, একটা মেয়ের 5 মিনিট। স্নান স্নান কমপ্লিট করতে, ওকে ওকে। ওর একটা আধ ঘন্টা। মেয়ের আধ ঘন্টা, কোনো 1.5 ঘন্টা একটা মানুষের স্নান করতে লাগে, একটাই তো টয়লেট। আর মানুষের যখন প্রবলেম হয় তখন সে কি করবে, সেটা নিয়েই হয়ে গেছিল সমস্যা। সেটা আমি জাস্ট বলেছি, সেটা নিয়েই শুরু হয়ে গেছে অশান্তি। এবার সেই বেসিক্যালিতেই ওই পাশের একটা ঘর কেনা, এই রিজনিং, যে ওখানে পায়খানা বাথরুম করে ওখানে আলাদা করবে, এই নিয়ে। তোমার হাজবেন্ড করেছিল ওটা? ওর বাবা করেছিল। আচ্ছা আচ্ছা। ওর বাবা অ্যাডভান্স দিয়ে এসেছিল। আমি লাস্ট আসার আগে, মানে আমি যখন এই বাড়িতে আসি তখন আমি দেখে আসি যে ওর বাবা অ্যাডভান্স দিয়েছিল। এবার লাস্ট কেন বললাম, তাহলে বলি তোমায়। লাস্ট বলতে ওই যে বললাম নিয়ম, এই নিয়মগুলো তো শুনলে, তার মধ্যে আর একটা নিয়ম বলি। যখন মেয়েদের পিরিয়ডস হয় হুম তখন ওই টাইমে আমার নিয়ম ছিল আমি রান্না করতে পারবো না, সেই রান্না নাকি তারা খেতে পারবে না, খেলে নাকি তাদের পাপ হবে। এই নিয়ম আচ্ছা। শুনেছো তুমি আজকের ডেটে দাঁড়িয়ে? ছিল অনেক আগে, বাট এখন খুব 100 একটা বছর আগে কাউকে। ছিল, 100 বছর আগে। হুম তো সেই নিয়মের জন্যই আমার এখানে আসা। মানে আর বাপের বাড়ি চলে আসতে। বাপের বাড়িতে চলে আসতাম আমি 5-6 দিন, 1 সপ্তাহ কমপ্লিট করে আমি আবার ওখানে যেতাম, কারণ ওখানে তো আমার কিছু করার নেই। আমার ঠাকুর ঘরে আমাকে ঢুকতে দেবে না, মানে আমি যেই ঘরে থাকি সেই ঘরে আমাকে শুতে দেবে না, আমাকে রান্না করতে দেবে না, তা আমি করবোটা কি? আচ্ছা। তার মধ্যে রাজবিরতে ওরকম একটা পজিশনে টয়লেট, আমার ঘরটা দূরে, ও থাকতো না রাতে, ডিউটিতে থাকতো, তখন আমি করবো কি? সেই হিসাবেই আমি আমার এখানে চলে আসা। আর লাস্ট আমি ওই 1 সপ্তাহ আগে এখানেই এসেছিলাম ওই রিজনেই। আর আসার আগে আমি তখন দেখে এসেছিলাম এটাই, যে ওর বাবা অ্যাডভান্স করে দিয়ে এসেছিল ঘরের জন্য, যে ওখানে অ্যাটাচ করবে। তো তার বেসিক্যালি তো ওর কাছে টাকা হয়তো চেয়েছিল, কারণ আমি যেটুখানি শুনেছি ওর মুখে, তো ফিনান্সিয়ালি দিক থেকে একটু উইক ছিল কে? হাজবেন্ড? হাজবেন্ড। সেভাবে ওর কাছে সেভিংস ছিল না, ও দিতে পারেনি। এবার কি হয়েছে, এবার ব্যাচেলার লাইফ থাকতে একরকম থাকে একটা ছেলে, এবার তুমি বিয়ে করে নিয়ে গেছো, তোমার তো একটা দায়িত্ব থাকবেই, তোমাকে তো একটা দায়িত্ব দেবেই বাড়ির থেকে। এবার যদি তুমি সেটা না নিতে পারো, সেটা নিয়ে যদি তুমি ফার্স্টেড হয়ে যাও, তা তোমার তো সেটা তোমার ফল্ট। তো এইসব জিনিসগুলোর জন্য কিছুটা ফার্স্ট্রেটেড হয়ে গেছিল, কারণ কিছু দায়িত্ব ওকে দিয়েছিল যেটা হঠাৎ করে ও নিতে পারেনি। তো যাই হোক, এই সব রিজন গুলো তো গেল। এবার ওই যে ঘটনাটা ঘটলো তোমার বৃহস্পতিবার দিন ভোরবেলা, মানে হিসাব মতো শুক্রবার। কি হয়েছিল বলো তো একটু। হ্যাঁ, কি হয়েছিল বলতে, ও আমাদের বাড়িতে তোমার ইনভাইট ছিল ওর, মানে নতুন বিয়ে হয়ে গেলে খাওয়ায় না অনেকে ইনভাইট করে, তো সেই বেসিক্যালি আমার মামা বাড়িতে আমার মামি নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা ছিল। তো এসেছিল বুধবার দিন।
বুধবার দিন ও 12টা 12:30টার সময় এলো, আমার সাথে কথাবার্তা বললো, তখনও কিছু বুঝিনি, নর্মালি আমার সাথে কথা বললো। মামা বাড়িতে গেলাম, সারাদিন থাকলো, রাত্রিবেলাও এসে থাকলো। পরের দিন বাড়ি গেল, মানে বৃহস্পতিবার দিন সকালে ব্যাগটা গুছিয়ে দিয়ে দিলাম। আমি জানি না কেন আমার মন থেকে চাইছিল না যে আমি আর থাকি, কারণ অনেকদিন হয়ে গেছে, আমার মন ছুটে গেছিল যে আমি চলে যাব। এবার কি হয়েছে, ওই বৃহস্পতিবারের একখানা বাধা বললো, আবার মঙ্গলবার, কারণ মঙ্গলবার ও নাইট ডিউটি থাকতো, এই কারণে এই করে করে আবার বুধবার দিন ও আসবে, একবারে কমপ্লিট করে যাব, এই প্ল্যানিং এই আমি ছিলাম। আচ্ছা। তো বুধবার দিন এলো, বৃহস্পতিবার দিন সকালবেলা আমি ওকে ব্যাগ গুছিয়ে দিয়ে দিলাম। বৃহস্পতিবার দিন আমি যেতে পারবো না, নিয়ম বললাম, বাট আমি চেয়েছিলাম যেতে, আমাকে নেয়নি। তো ব্যাগ গুছিয়ে দেওয়ার পর সারাদিন ওর সাথে মোটামুটি আমার কথাবার্তা ভালোই হলো, ওকে ওকে, কিছুই বুঝলাম না। হওয়ার পর শুক্রবার দিন যথারীতি আমি সকালের দিকে ফোন করি ওকে, ফোন ও আর ধরে না। ঠিক আছে, কেন ফোন করি, নর্মালি যেরকম করি রোজ সেরকমই করি, আর সেদিনকে একটু করেছিলাম 9:30টার দিকে, কারণ আমার একটা ডেলিভারি গেছিল। আচ্ছা আচ্ছা। তো ডেলিভারিটা গিয়ে আমাকে ফোন করেছে, ওই ডেলিভারির ফোনেই আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর আমি ওকে ফোন করেছি, যে আমি ভেবেছি যে ওর পার্সেলটা নিয়ে নিক, আমি গিয়ে ওকে টাকা দিয়ে দেবো, কারণ আমার কাছে ছিল টাকাটা। সেই হিসাবেই ফোন করা, দেখি ফোন আর ধরে না। আমি ওর মাকে ফোন করি, ওর মা বলছে যে না এখন ঘুমোচ্ছে, এখন আমি ডাকতে পারবো না। আমি ঠিক আছে, আমি ওর মার সাথে একটু কমই কথা বলতাম। তো হয়ে গেল, আমি ডেলিভারি ছেলেটাকে বললাম যে আমি পরে যাচ্ছি, শুক্রবার দিনকে নেবো। তখনও তো আমি জানি না যে এরকম ঘটনা। তো 11টার সময় খবর এলো আমার হাজবেন্ড আর নেই। আচ্ছা আচ্ছা। হাজবেন্ড আর নেই, মানে সেই সিচুয়েশনটা আমি হয়তো তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আমার মানে শোনার পর মনে হচ্ছে আমার মাটি ফাঁকা, আমি ঢুকে যাচ্ছি নিচে, দাপড়াচ্ছি। আর নতুন বিয়ে হয়েছে, আর নতুন পুরনো যদি হয় তাহলে নতুন পুরনো এখানে কোনো ব্যাপারই আসে না, মানে বুঝতে পারছো না, হাজবেন্ড সারা জীবন যার সাথে থাকার একটা স্বপ্ন, সে আর নেই। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। 11টার সময় আমি শুনলাম ওই ঘটনা, তাও শুনে আমি ফোন করছি ওকে, হতেই পারে না, কেউ হয়তো কিছু হচ্ছেই না, আমার বিষয় হতেই পারে না, কারণ ওর সাথে আমার লাস্ট কথা হচ্ছে রাত্রে। সেই ছেলে কি করে এরকম করে যে সকালে সেই ছেলের আমি এরকম খবর পাই, সেটা বিশ্বাসযোগ্য? আজ আমার সাথে হয়তো কোনো ইয়ার্কি করছে, কেউ কিছু একটা করছে। তারপরে সত্যি সত্যি খবর এলো যে না, সত্যি এরকম ঘটনা। তো আমরা যাই খবর পেয়ে ওখানে, তাও ওনারা নিজেরা ফোন করেনি, ওখানে আমার এক রিলেটিভ ফোন করেনি, ফোন করে যে একটা জানায় মানুষ যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা ফোন আমাদের কাছে আসেনি ওদের বাড়ি থেকে। আমরা খবর পাই, আমাদের ওখানে এক রিলেটিভ থাকে, তো আমার এক পিসি থাকে বলতে পারো, তো সে আমাদেরকে খবর দেয়, তখন আমরা জানতে পারি, জানতে পেয়ে আমরা ওখানে পৌঁছাই। পৌঁছানোর পরে তখন তো অলরেডি নিয়ে চলে গেছে বডি, দেখতে পাইনি, শেষ দেখাটাও হয়নি। আর শেষ দেখাটাও হয়নি, তাও ভেবেছিলাম যে ঠিক আছে চলো পোস্টমর্টম করে নিয়ে আসবে, দেখবো। বাবা সিচুয়েশন তো অন্যরকম, কেন? রীতিমতন ভাইলেন্ট, রীতিমতো ভাইলেন্ট, এলাকা প্রতিবেশী রীতিমতো ভাইলেন্ট, হিসাব মতন কোনো কিছু ছাড়া ও কোনো সুইসাইড নোট কিছু মানে কিচ্ছু লিখে দিয়ে যায়নি, কোনো প্রুফ নেই। আর আমরা যখন ঢুকেছি তার খানিকক্ষণ বাদেও দিদি ঢুকেছে, ওর দিদি আছে, বিয়ে হয়ে গেছে, দিদি ঢুকেছে। দিদি ঢুকে তো রীতিমতন কান্না স্বাভাবিক, ভাই একটা কান্নাকাটি। এবার ও দিদি যদি মানে কিছু জানতো, ও দিদির সাথে লাস্ট নাকি ওর কথা হয়েছে রাত্রিবেলা, মানে তখন দিদি বলছে যে লাস্ট আমার সাথে ভাইয়ের কথা হলো, তখনও ভাই কিছু বললো না, এরকম ভাবে কথা বলছে। তখন জানতে পারলাম যে রাত্রিবেলা দিদির সাথে কথা হয়েছে। কথা হতো, এবার দেখো আগে কিন্তু ভাই, আগে কিন্তু আমি নই, আমি জাস্ট 3 মাস হয়েছে আমার সাথে পরিচয়, বাট আগে কিন্তু ভাই। আমার জন্য যদি কিছু হতো ব্যাপারটা বুঝবে, আমার জন্য যদি কিছু হতো তাহলে কিন্তু দিদি আমাকে ছেড়ে কথা বলতো না সেই মুহূর্তে,
ওর দিদি চেয়ারে বসে কাঁদছে, আমি আমার মতন বসে রয়েছি, এদিকে তো আমার উপরে মারধর সমস্ত কিছুই চলছে। মারধর অব্দি করেছে? মারধর অব্দি করেছে। ওর বাবার বয়স 75 ইয়ার্স, সেই লোক আমার গায়ে হাত দিয়েছে, ইভেন পাড়া প্রতিবেশী। যাই হোক, ওটা একটা খুবই মারাত্মক মান সম্মানের ব্যাপার তো ছিলই, ছেড়ে দাও, মানে কিচ্ছু নেই, শেষ সব। তখন জানতে পারলাম যে ওই লাস্ট ওর সাথে ভাইয়ের সাথে কথা হয়েছে, তখনও কিছু বললো না ওর দিদি। তো যদি আমার জন্য কিছু হতো তাহলে নিশ্চয়ই বলতো, কিন্তু কিচ্ছু, ও সুইসাইড নোট লিখে দেয়নি, কিচ্ছু না। তাও আমাকে ব্লেম করা হলো যে আমার জন্য হয়েছে, আমার জন্য মারা গেছে। সেটা কতটা প্যাথেটিক বুঝতে পারছো, যে মানে একটা মানুষ বিনা কারণে দোষারোপ হলো। আর কেউ কখনো চায় যে তার হাজবেন্ড মারা যাচ্ছে জেনেও চুপ করে থাকবে বা আটকাবে না তাকে বা কিছু? এক্স্যাক্টলি। মানে যে ছেলেটা আগের দিন গেল আমার সাথে কথা বলে, সে মানে মানুষের আমি জানি না যে কি যে হয়। তো যথারীতি যাই হোক, আমরা তো চলে এলাম বাড়িতে। আমাদেরকে বলেছে যে এখানে যেন আমরা আর পা না ফেলি ওখানে। আমাদেরকে আর বডিটা অব্দি দেখতে দেয়নি। মানে জাস্ট ইমাজিন করো একটা কতটা প্যাথেটিক ব্যাপার। আমি ওকে লাস্ট দেখেছি, এখনো মুখটা ভাসে, লাস্ট বৃহস্পতিবার দিন আমি ওকে সকালে দেখেছি, আর দেখিনি। শেষ দেখার টুকুনিও হয়নি। তো তারপর কি হলো? তো যাই হোক, ওরা ওদের মতন ওখানে নিয়ম কাজ করলো, আমরা আমরা এখানে নিয়ম কাজ করলাম। যেহেতু অপমৃত্যুতে মরা, তো 4 দিনের মাথাতেই কাজ হয়। এবার 4 দিনের মাথাতে আমি কাজ করলাম। এবার এখানে ছোট ছোট দুটো বিষয় আছে। তুমি তোমাদের মতোই কাজ করেছো? আমি আমার মতন আমার বাপের বাড়িতে ব্রাহ্মণ ডেকে আমি আমার মতন কাজ করেছি। তো এখানে সামান্য বিষয় আছে ছোট ছোট, এগুলো আগে হয়তো বিশ্বাস করতাম না, বাট এখন করি। 3 দিন যে দেয় না সকালবেলা স্নান করে উঠে চা বিস্কুট, যে ব্যাপারটা, সেটা পুরো স্পষ্ট আমি প্রমাণ পেয়েছি, সেটা আমি দেখেছি। মানে আমি বুঝলাম না ব্যাপারটা, চা বিস্কুটের ব্যাপারটা কি বলছো? চা বিস্কুটের ব্যাপারটা হচ্ছে গিয়ে 3 দিনের মাথায় 4 দিনের মাথায় যে কাজ করে শ্রাদ্ধের, তার 3 দিন ওই সকালবেলা স্নান করে উঠে তোমার চা বিস্কুট দেয় তার উদ্দেশ্যে, যে মারা গেছেন তিনি। মানে আমার বরের উদ্দেশ্যে। তো অনেকেই আছে জিনিসটা করে থাকে, খায় না, ঠিক আছে। এগুলো দেখো টোটালি বিশ্বাসের ওপর, কিন্তু এগুলো কিন্তু সত্যি হয়। আমি জানি না তুমি শুনেছো কিনা, যে ওই ভাত বারণ দেয়, এই ব্যাপারগুলো আমি জানি না তুমি শুনেছো কিনা, জানো কিনা, কিন্তু এগুলো আমি নিজেও আগে বিশ্বাস করতাম না, সেদিনের পর থেকে করি, কারণ আমার নিজের চোখের সামনে আমি দেখেছি। বলছি আমি তোমার, এই যে চা বিস্কুটের কথাটা আমি তোমায় বললাম, এটা আমি পুরো স্পষ্ট দেখেছি। নর্মালি বিস্কুট নিয়ে দিলে পরে তোমার কাকে নিয়ে যায় বা কিছু হয়, খায় না, ওরকম কোনো ব্যাপার না। চলো বিস্কুটটা ঠিক আছে মানলাম, চা ব্যাপারটা ওটা না বিড়ালে ফেলে দেবে বা কাকে ফেলে দেবে, কাক তো নিশ্চয়ই চা খাবে না পুরোটা, ঠিক আছে। পুরো কাপ দাঁড়িয়ে রয়েছে, যেখানে দিয়েছি সেখানে কাপ দাঁড়িয়ে রয়েছে, চা নেই, চা নেই, পুরো ফাঁকা। কারণ আমি দিয়েছি আমার জানলার সামনে তুলসী গাছের নিচে, আর ওর উদ্দেশ্যে ওকে ডেকে, আমি ওকে যেই নামে ডাকতাম সেই নামে ডেকে, তো সেই টাইমে আমি কাঁদছি আর আমি ওকে ডাকছি, আমি জানি আমি ডাকলে আসবে, যথারীতি তাই। আমি আমার জানলার সামনে দিয়েছি, খানিকক্ষণ বাদে দেখেছি নেই। ওই নিয়ে পরপর 3 দিন সেম হয়েছে। তারপর রাত্রিবেলা আমি জলও দিতাম জানলার সামনে। জল কি হয়, জল কি নর্মালি শুকিয়ে যায়? তুমি নর্মালি রেখে দেখবে তো, 1 গ্লাস জল এক্স্যাক্টলি শুকায় না কখনো, অতটা পুরোটা কখনোই শুকায় না। পুরোটা তো শুকাবে না, 1 বিন্দু অব্দি শুকাবে না। যে জলটা আমি দিতাম সেই জলটা পরের দিন সকালবেলা উঠে দেখতাম 1 পর হলে পরেও নেমে গেছে, বুঝেছ? এটা তো গেল 3 দিনের ব্যাপার। 4 দিনের দিন যেদিনকে পুরো ঘাট কাজ করলাম ব্যাপারটা, ওদিনও একটা মানে খুবই প্যাথেটিক একটা ঘটনা ঘটালো ওর বাড়ি থেকে। যেহেতু ওই বলেছিলাম না তোমার রামনবমীর দিন পুজো হয়েছিল,
ওই দিনই আমাকে দীক্ষা দিয়েছিল গ্রন্থান্তরের জন্য। গোত্রের জন্য। ওই দিনই জাস্ট আমি ওর গোত্রটা শুনেছিলাম। এবার অতটা আমার খেয়াল নেই, ভুলে গেছি। একবারই তো শুনেছিলাম। এবার কি হয়, কাজ করতে গেলে তো মানে একটা গোত্র লাগে, নাম লাগে, তার উদ্দেশ্যে আমি যে খাবার দিচ্ছি, জল দিচ্ছি, সে জল পাবে তার গোত্র দিলে পরে। এবার গোত্রটা বলার জন্য ফোন করেছি। ফোন করার পর বলছে এটা রং নাম্বার, এখানে ফোন করবেন না। মানে কতটা অমানসিক, মানে অমানুষ হলে জিনিসটা করতে পারে ভাবো জাস্ট। তাদের ছেলের জন্যই তো করছি, মানে সেই মুহূর্তে চিনতে পারছে না, বলছে এটা রং নাম্বার, এখানে ফোন করবে না। তো যাই হোক, ব্রাহ্মণ বলল যথাযথ গোত্রে করে দিলে পরেও হয়, কিন্তু প্রপারলি ভাবে ও পাবে না, এটাই যা। বললাম ঠিক আছে চলো তাই হোক। করলো, করে কাজ কমপ্লিট করে এলাম। এবার সন্ধ্যাবেলা যে ঘটনাটা, ভাত বরণের যে ঘটনাটা, সেটা বলি। ও হচ্ছে তোমার খেতে ভালোবাসতো মোটামুটি আমার মায়ের হাতে রান্না। এখানে আসলে, আর ও যদি এখানে আসতো, মানে আমার বাপের বাড়িতে, ও খুব ভালো থাকতো, খুব আনন্দের সাথে থাকতো। বাড়িতে কি একটা প্রেশার ছিল? মানে প্রচুর পরিমাণে প্রেশার ছিল। এটা আগা করে, মানে আমার বিয়ের জন্য না, বিয়ের জন্য তো আছে, এটা এফেক্ট করেছিল একটা, তার আগের থেকেই মানে একটা প্রেশার ওর বাড়ি থেকে ছিল। মানে মন খুলে প্রাণ খুলে যে বাঁচা, সেটাও বাঁচতো না, কারণ ও তো আমার সাথে অনেক কিছু শেয়ার করে গেছিল লাস্টে, কাঁদতে রীতিমতন। তো আমি যে ব্যাপারগুলো আমি জানি। তো একটা মানুষের মধ্যে দুটো ডিফারেন্স বোঝা যায়, যে কে কোন জায়গাতে ভালো থাকবে আর কে কোথায় কি আছে। ওই বাড়িতে একরকম থাকতো, ও আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আসলে একরকম থাকতো। ও প্রাণ খুলে মন খুলে এখানে থাকতো, আর আমার মার হাতে রান্না খুব ভালোবাসতো। তো কি হয়, ও যা যা রান্না পছন্দ করে মোটামুটি জানি, তো মা সেগুলো রান্না করে। আর মানে ঘটনা তো হওয়ার কোনো কথাই ছিল না, বাট তার আগে ও চেয়েছিল যে তড়কা রুটি খাবে। ও নিজেই আবদার করেছিল বাবার কাছে। আর আমার বাবা খুব খাওয়াতে ভালোবাসে, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। যেই শুনেছে যে জামাই বলেছে তড়কা রুটি খাবে, ব্যাস প্রত্যেক দিন বাবার ফোন, কবে আসবে কবে আসবে। এই আশা নিয়েও একটা ঘটনা আছে। আশাটা পছন্দ করতো না ওর বাবা, বারবার শ্বশুর বাড়িতে যাওয়াই, শ্বশুর বাড়ি, হ্যাঁ, এখানে আসা পছন্দ করতো না। আমাকে তো পছন্দ করতোই না, ইভেন ওকেও। ও যদি আসতো, মিথ্যা কথা বলে ওকে এখানে থাকতে হতো। তাও একদিন সকাল 8টা বাজলে ওকে বাড়ি যেতে হবে, এরকম ভাবে প্রেসারে থাকতো একটা ছেলে। মানে বুঝতে পারো তাহলে কতটা মেন্টালি ভাবে ও প্রেসারে থাকতো। তো যাই হোক, এবার যবে শুনেছে বাবা যে এরকম খাবে, এবার তবে ফোন। এবার ঠিক আছে, ও বলছে যে ঠিক আছে যাবো যাবো যাবো, এই করতে করতে তার হলোই না। যাই হোক, এবার ওই তরকা রুটিও মা রান্না করে দেয়। লাস্ট যে মামির বাড়িতে গেল, মামা বাড়িতে, তখন নর্মালি খাওয়া দাওয়া হয়েছিল। তখন আর বিরিয়ানি করেনি, বিরিয়ানি খেতে খুব পছন্দ করতো। তো মামির কাছে আবদার করে এসেছিল, মামি নেক্সট টাইম আসলে বিরিয়ানি খাও। তো যথারীতি মামি বিরিয়ানি রান্না করেও দেয়। সমস্ত কিছু যা যা ভালোবাসতো, পটলের মধ্যে চিংড়ি ভরে পটল দোরমা বলে সেটা, সমস্ত কিছু, মিষ্টি টক দই, মিষ্টি দই, সমস্ত কিছু একটা থালায় করে জল দিয়ে আসতে যাচ্ছি। এবার যখন রান্নাবান্না হচ্ছে, বিকালবেলার টাইমে যখন দিতে যাব, তার খানিকক্ষণ আগে খুব বৃষ্টি, রাস্তাঘাট পুরো পরিষ্কার হয়ে গেল 4 দিনের মাথায়। মানে যেদিন ঘাট কাজ করলাম, ভাত বারান দিতে যাবো, সেই দিন বিকালের দিকে ঝড় বৃষ্টি তুমুল। মানে তখন ওটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাংলার, হ্যাঁ ওটা মে, কারণ ও মারা যাচ্ছে মেতে। আর সেই টাইমে, সেই দিন বিকালবেলা প্রচুর তুমুল ঝড় বৃষ্টিতে পুরো রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল। এবার আমি গেছিলাম তোমার 7:30 পৌনে 8টা নাগাদ। আমি যখন যাচ্ছি, তখন আমার সাথে গেছিল ভাই, বাবা, আমার দিদা আর আমি আগে, আমার পেছনে তোমার দিদা, জলের বালতি হাতে নাও, কারণ জল ছিটাতে যেতে হয় তো। না সরি, মানে দিদা আগে, আমি তারপরে। দিদা জল ছিটাচ্ছে রাস্তায়, যেহেতু ব্রাহ্মণ, সবকিছু প্রপারলি নিয়ম করে দিতে হবে। জল ছিটাচ্ছে, আমি দিদার পেছনে, তার পেছনে আমাকে গার্ড করে রয়েছে ভাই আর বাবা। বাবার হাতে মোমবাতি। এবার যাচ্ছি, পুকুর পাড়ে যাচ্ছি, সেই মুহূর্তে একটা রাস্তায় একটা মানুষ ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল। একটা মানুষ ছিল না, একটা কুকুর অব্দি ছিল না, পুরো রাস্তা ফাঁকা। যেইখানে আমি কাজ করেছি, যেই ঘাটে আমি কাজ করেছিলাম সকালে, ওখানেই সামনে পুরো জায়গাটাকে ধুয়ে থালাটা রাখলাম, রেখে জল রাখলাম, মোমবাতিটা রাখলাম,
এবার যা বলার করার আমি তো করলাম। এবার ব্রাহ্মণ বলেছিল যে কাঁদবে না, স্বাভাবিক চোখে জল চলেই আসে। মানে আমি এটা কোনোদিন মানে ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে। তো কাঁদবে না, যথারীতি যতই বলুক কাঁদবে না, চোখে জল চলেই আসে। দিয়ে আমি নমস্কার করে সোজা চলে যাচ্ছিলাম, কারণ পেছনে ফিরে তাকাতে নেই। তো আমি চলে যাচ্ছিলাম, চলেও গেছি, আমি আর তাকাইনি। চলে যাওয়ার পর ভালো কথা, এবার মাকে এসে তো সবই বললাম, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মা করেছে পরের দিন ভাইকে পাঠিয়েছে দেখতে। অনেকেই আছে দেখবে, অনেকেই কিন্তু দেয়, আমি যে দিয়েছি না, তার কিছুদিন হয়তো আগে কেউ হয়তো দিয়ে গেছে, সেই জিনিসপত্র পড়ে রয়েছে, খাইনি। আচ্ছা আচ্ছা। কুকুর হলে দেখবে তুমি সমস্ত কিছুই ছড়িয়ে ছিটিয়ে খাবে, পুরো খেয়ে নেবে বা খাবে না, যেগুলো না খাওয়ার, নিশ্চয়ই ডাল দিলে পরে ডাল খাবে না কুকুর, যা যা জিনিস থাকে ওগুলো খাবে না। এবার মা পরের দিন ভাইকে পাঠিয়েছে দেখতে, যা তো দেখে এত সমস্ত কিছু খেয়েছে নাকি। ও স্টপ, তুমি বিশ্বাস করবে না, কুকুরে যদি ওরকম ভাবে মানে খায়, ওভাবে খাবে না কেউ। আর যখন আমি দিয়ে আসছিলাম, আমি তো তাকাইনি, ভাই বলল যে একটা পুরো ধপধপে সাদা কুকুর পুরো আসলো সামনে, এসে খাচ্ছিল। এবার কতটা কি খেয়েছে সেই মুহূর্তে আর আমরা কেউই জানি না। মানে এটা কি পরের দিন বলছে যখন দেখতে গেছে? যখন দেখতে গেছে সেটা পরের দিন সকালে মা ভাইকে পাঠিয়েছে পুকুর পাড়ে, যা তো দেখে এত। সেখানে দেখতে একটা কুকুর খাচ্ছে জিনিস, ঠিক আছে না, তখন নেই, তার আগের দিনে তো খাওয়া হয়ে গেছে সব। আচ্ছা, পুরো থালা পরিষ্কার, মানে সন্দেশের প্যাকেটে যে সন্দেশ মিষ্টি দিয়েছে, সেই সন্দেশ মিষ্টি মানে এটাও পুরোটাও ফাঁকা, প্যাকেট খুলে ফাঁকা। কুকুরটার ব্যাপারটা কি তাহলে? কুকুরটার ব্যাপারটা কি, যথারীতি এটা মানুষের বিশ্বাস, এটা নাকি বলে যে ওটার রূপ নিয়ে আসে, সে তার রূপ নিয়ে এসে খায়। এবার এটার ভাই গিয়ে দেখেছিল পুরো থালা পুরো পরিষ্কার, ইভেন গ্লাসে জলটা অব্দি নেই, ইভেন যে প্যাকেট দিয়েছিল মিষ্টির প্যাকেটটা, সেটা গার্ডার লাগিয়ে দিয়েছিল, খুলে দেয়নি, মা ভুলে গেছিল। সে মানে মিষ্টির প্যাকেটটা অব্দি খোলা, পুরো মিষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, থালা পুরো পরিষ্কার। ও নর্মালি যেরকম মানে বেঁচে থাকা অবস্থা তো যেরকম ভাবে খেত, পুরো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন, ওরকম ভাবে সমস্ত কিছু, রুটি তরকা সমস্ত কিছু, সবকিছু কিচ্ছু নেই, ফাঁকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা শুনলাম, তখন আমি বিশ্বাস করলাম, তখন আমি করতাম না, কারণ তার কিছুদিন বাদে আমার দাদু মারা গেছিল, মানে মার বাবা। তখন যখন মামারা এরকম ভাত বাড়ান দিতে গেছিল, তখন ওটা পুরো সামনেই, সবার সামনেই দিতে গেছিল, তখন ওখানে 4-5টা কুকুর ছিল একসাথে। এবার কি হয়, একটা জায়গায় ভাত দিলে দেখবে কুকুররা মারামারি করে খায়, কাড়াকাড়ি করে, সেইখানে দেওয়ার সময় পুরো সেম একটা কুকুর গেল, বাদ বাকি সমস্ত কুকুর সরে গেল, ধরলই না ওখানে। তখন ওখানে আমার দাঁড়িয়ে থেকে বিশ্বাস হলো যে ওইটা সত্যি, মানে আমার যে হাজবেন্ড এসে ওটা খেয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তো যাই হোক, তো মিটে গেল। তোমার ভাই গিয়ে একটা সাদা কুকুর দেখেছিল, তাই তো? না, ভাই কি থালা পুরো পরিষ্কার দেখেছে, কুকুরটা দেখেছিল আগের দিন রাত্রেবেলা, মানে যখন আমি দিয়ে আসছিলাম তখন আমি তো ব্যাগ তাকাইনি, ফিরে আমি তাকাতে নেই, আমি পুকুরে, ভাই দেখেছিল, আমি পুকুরে এক ডুব দিয়ে স্নান করে পুরো বাড়ি চলে এসেছিলাম, মানে আমি ওদের মতো কমপ্লিট। তারপর কি আছে, ওটা তো গেল তোমার মে মাসে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার জুন, জুলাই, আগস্ট, 3 মাসের মধ্যে, মানে তখন আমার কিবা দিন কিবা রাত আমি জানি না, মানে আমার ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমোতে হতো, এরকম অবস্থা। অবভিয়াসলি মানে একটা ওষুধে কাজ হচ্ছে না, 2 করে 3টে করে ওষুধ খেতাম, তাও কাজ হচ্ছে না, মানে এটা কত বড় ধাক্কা, মানে জাস্ট ফিল করো, বুঝতে পারবে। গেল 3 মাস, এবারে ঘটনাটা আসি, এবার শুরু হলো আসল ঘটনা। প্রথমে শুরু হলো আমার ভাইকে দিয়ে হলো আগস্টের তোমার ওই 10 তারিখ কি 12 তারিখ এরকম টাইমে, তখন ওই শ্রাবণ মাস বাংলার, আগস্ট ইংরাজি, তখন ও হচ্ছে কি প্রত্যেক বছর জল ঢালতে যায় তারকেশ্বর,
হেঁটে। তো যাওয়ার আগে ও করেছে ওই যে নর্মালি, তুমি তো জানোই একসাথে শুই আমি আর ভাই এক ঘরে। আর এখন যে ঘরে বসে কথা বলছি তোমায় বললাম, সেই ঘরে আমি ছিলাম। মানে সেই দিন যেদিন ঘটনাটা ঘটে সেই দিন আমি এই ঘরে আমার মতন ফোন টোন ঘাটছিলাম, গেম টেম খেলছিলাম, কারণ ওর পাশে থাকলে প্রবলেম করে ও, তাই জন্য আমি এখানে চলে আসি। তো ও যথারীতি ওর মতন ওখানে ফোন ঘাটছে। তখন তখন গরমকাল খুবই, জানলা ফালনা খুলেই শুতাম তখন। এবার কি হয়েছে, তখন কটা বাজে, 12টা কিংবা 12:30। ওর কথা অনুযায়ী, আমি তো তখন কিছুই জানি না এসব, ও বলছে একদিন হঠাৎ জানলা দিয়ে একটা হাত। এবার আমাদের জানলাটা রাস্তার পাশেই, একদম রাস্তা থেকে দূরেই, মানে নর্মাল একটা মানুষের হাত অত দূরে আসবে না। তোমাকে আমি পাঠিয়েছিলাম, হয়তো দেখেছো কিনা আমি জানি না, ভিডিও করে পাঠিয়েছিলাম জানলা থেকে আমার বেডের ডিস্টেন্সটা। তো যাই হোক, এবার কি হয়েছে, জানলায় তোমার নেট দেওয়া। আমি যদি মনেও করি, জাস্ট ইমাজিন কর, আমি যদি মনেও করি এটা মানুষের হাত, জানলায় নেট দেওয়া, হাফ রাস্তা, যেহেতু রাস্তার পাশে, আর একটা হাফ পর্দা দেওয়া, তারপরে আবার ভেতরের দিকে একটা ফুল পর্দা দেওয়া। আচ্ছা, এত কিছু কভার করে একটা মানুষের হাত কি ঢোকে? না, তাও সেটা ও ও বলছে ও পুরো স্পষ্ট দেখেছে, কারণ ও ফোন ঘাটছে জানলার পাশে শুয়ে। আর কেসটা হয়ে গেছে কি, ও পুরো মানে জায়গাটা অদল বদল হয়ে গেছিল। মানে ওর জায়গাটায় আমি শুতাম, আর আমার জায়গায় আমি এখন যেখানে শুই সেটাতে ও শুতো। জায়গাটা অদল বদল হয়ে গেছিল। এবার ও ওই জায়গাটায় শুয়ে ফোন ঘাটছে এক মনে। এবার ওর ডান সাইডটা, হ্যাঁ ডান সাইডটা পড়বে জানলা দিকে, ওই সাইড থেকে পুরো জানলা দিকে একটা পুরো সাদা মতন ধপধপে পুরো হাত, মানে ছেলেদের হাত, সেটা বোঝা যাচ্ছে, ও বুঝতে পেরেছে যে এটা তোমার ছেলেদের হাত। হাজবেন্ড কি ফর্সা ছিল খুব? হ্যাঁ, আচ্ছা, ফর্সা লম্বা। তো ওরকম একটা হাত, ও তো দেখে রীতিমতন পুরো ঝাঁপ এই পাশে খাটে, জাম পুরো। ওই দিনের মতন তো ও কাউকে কিছু বলেনি। আমি আমার মতন টাইমে ফোন টোন ঘেটে আমি ওই ঘরে গেছি, কারণ আমি তো লেট নাইট ঘুমাই। গেছি, আমি আমার মতন ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়েছি, ওর মতন কিছু বলেনি। পরের দিন সকালবেলায় বলছে তখন এই ব্যাপার, তখন যথারীতি কেউ বিশ্বাস করেনি। ন্যাচারালি যেটা হয়, কেউ বিশ্বাস করেনি। এবার যে দেখে একমাত্র, বা যার সাথে হয়, সেই একমাত্র জানে, আদারওয়াইজ কেউ বিশ্বাস করতে চায় না। নট ইভেন আমিও তখন বিশ্বাস করিনি সেই টাইমে। ওটা তো হলো, হওয়ার পর ও কিছু কিছু টাইমে, সব সময় না কিন্তু, কিছু কিছু টাইমে নুপুরের আওয়াজ শুনতে পেত। নুপুর মানে ঘুঙুর যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা শুনতো। আর ওই আওয়াজটা শুনলে না ওর গা ভার হয়ে যেত। আর আওয়াজটা হবে তোমার রাতের দিকে, সন্ধ্যাবেলা ওই 6:30, 6:45 এরকম দিকে, ঠিক আছে? আশেপাশে কিন্তু কেউ নাচ ফাচ শেখে না, আমাদের বাড়ির আশেপাশে কেউ নাচ শেখে না। বা আমাদের বাড়িতে ভাড়া আছে 3টে, তাদের মধ্যে কোনো বাচ্চার পায়েও কোনো ওই পায়ের তোরা বলো বা কিছু নুপুর বলো, কেউ কিছু ইউজ করে না, বলে রাখলাম। মানে অনেকেই তো ভাবতে পারে যে এগুলো এগুলো হতে পারে, বাট এগুলো কিছু না। তো কিছু কিছু টাইম এরকম আওয়াজ পেতো। তো যাই হোক, ভালো কথা, কেউ তখনও বিশ্বাস করছে না, সবাই হেসে উড়িয়ে দিচ্ছে। এবার কি হয়েছে, ভাই খেতে পাচ্ছে না, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে। এমনিতে আমার ভাই রোগা, তার মধ্যে শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে যাই হোক, জল ফল ঢালতে গেল, তারকেশ্বর গেল। তারকেশ্বর থেকে এবার তারকেশ্বর যাবে একটা এক্সাইটেড রয়েছে, সেইটা অতটা কথা গুরুত্ব দিচ্ছে না। হেঁটে যাবে, হেঁটেই যায়, অনেকে মিলে বন্ধুরা সব হেঁটেই যায়। তো সেটার একটা আনন্দ রয়েছে, সেই আনন্দতে এগুলো ভুলে গেছে, এতটা নিয়েও অত গল্প করছে না। তো তারকেশ্বর গেল, জল টল ঢেলে এলো, আসার পর ওর ধুম জ্বর মানে একদিন সকালবেলা প্রায় অজ্ঞান হয়ে পড়েই গেল। মানে সে তখন 6টা 6:30 বাজে, বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরোনোর সময় পড়ে গেছে মাথা ঘুরিয়ে। মানে আমরা তো রীতিমতন ভয়, মানে জ্বরে কাঁপছে। যাই হোক, এরকম হচ্ছে। আমার মার চোখে লেগেছে ব্যাপারটা, যে এরকম কেন হচ্ছে। এবার মা নিয়ে গেল মামা মাসি বাড়ির ওখানে, বর্ধমানে, ওখানে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে মনসা বাড়ি। আচ্ছা। তো সেখানে মা হচ্ছে গিয়ে শনি মঙ্গলবার করে ঘরে পড়ে। আচ্ছা।
মানে সেই ভর মারাত্মক ভর। আমি তোমার পরে ভিডিওটা পাঠানো হয়নি, দেখবে তুমি। মারাত্মক ভর। আর ওই ভরে যখন পড়ে তখনই উনি সমস্ত কিছু ডিটেলসে বলতে পারে। এবার মা গিয়ে বলেছে যে এরকম এরকম ব্যাপার, যে এরকম হাত দেখেছে, এই দেখেছে, তারপর থেকে এরকম জ্বর, কিছু খাওয়া দাওয়া করছে না, ছেলে শুকিয়ে যাচ্ছে। তুমি কৌস্তব বিশ্বাস করবে না, যা বললো না, আমরা মানে রীতিমতন হয়ে গেছি সেদিন। কেন, কি বলেছিলেন? সে বলছে, মা, যে তোদের বাড়ির সামনে কি একটা আম গাছ আছে? আচ্ছা। ওইটা শুনেই তো আমরা হয়ে গেছি। আমরা কিচ্ছু বলিনি ওনাকে। আর সত্যি তাই, আমার বাড়ির সামনে আম গাছ আছে, বাড়ির উল্টো দিকে একটা বাড়িতে, যে বাড়িতে কেউ থাকে না, আগে থাকতো, এখন আর কেউ থাকে না, পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। আর বিশাল বড় আম গাছ, মানে আমরা আমার জন্ম থেকে দেখছি। তখন বলছে যে তোর বাড়িতে বেল গাছ আছে? মা বলছে হ্যাঁ। বলে তুই কি ছেলে মেয়ে বাঁচাতে চাস নাকি ভূত নিয়ে বাস করতে চাস? মানে আমাদের তো শুনে আমি বলছি না, আমার গায়ে কাটা দিচ্ছে। ভূত নিয়ে বাস করতে চাস না ছেলে মেয়ে বাঁচাতে চাস? অবভিয়াসলি মা বলছে ছেলে মেয়ে বাঁচাতে চাই। তো বলে ভূত তাড়াতে হবে। যাই হোক, শুনে এলাম, যথারীতি জিনিসপত্র দিল ওকে খেতে। হাতে একটা তোমার শিকড় ফিকড় কিছু একটা ছিল, বেঁধে দিল। তো যাই হোক গেল। এবার আমি ওই টাইমে তোমার স্বপ্ন দেখতাম। স্বপ্ন মানে সেই স্বপ্ন, মানে রীতিমতন আমি একটা জ্যান্ত মানুষের সাথে কথা বলছি প্রত্যেক দিন, একদিনও বাদ নেই। কাকে দেখতে স্বপ্নে? আমার হাজবেন্ডকে। আচ্ছা। প্রত্যেক দিন। আর এমন ভাবে স্বপ্ন দেখতাম না, মনে আমি কথা বলছি। আর সকালবেলা যখন ঘুম ভাঙতো, পুরো সারাটা দিন আমার আপসেট থাকতাম আমি। মানে ঘুম যখন আধো আধো হচ্ছে, তখন তো মনে হচ্ছে বাবা আমি কি দেখলাম, তো নেই তো আরো, কাকে দেখলাম, এরকম একটা ফিলিং, মানে বুঝতে পারছো? আমি স্বপ্ন দেখতাম। এবার এটাও আমি সেদিন ওখানে গিয়ে বলেছিলাম যে এরকম এরকম দেখতাম। তো আমাকেও দিয়েছিল বালিশে রাখার, তো আমি এনে করেছিলাম। বাট উপকার হয়েছিল কোনো? হ্যাঁ একদম, এখন অবধি চলছে, ভালো আছি ওইটা নিয়ে, এখন আর ওটা দেখি না। তো যাই হোক বলি তোমায়, তো আসলাম, আসার পর 1 সপ্তাহ জাস্ট তার আগে, মানে যেদিন ঘটনাটা আমার সাথে হলো, যেদিন হলো তার দুপুরবেলা আমি মাকে বলছিলাম, কারণ ওই দিন হওয়ার পর, ওই হাত দেখার পর বা এরকম ভাইয়ের সাথে ঘটে যাওয়ার পর, বর্ধমান থেকে আসার পর মাকে বললাম যে এরকম গরমের মধ্যে জানলা ফালনা বন্ধ করে শুলে তো ওটা হ্যাবিট হয়ে যাবে, তো ভয়টাকে তো ভাঙাতে হবে। তখন মানে আমার বিশাল সাহস, তখন আমি বিশ্বাস করি না এসব কিছু, যে এইসব কিছু আছে বা কিছু, আমার বিশাল সাহস ছিল, মানে ভয় আমাকে ভয় পেত একটা টাইম। সেই হিসাবে মাকে বলেছি জানলা ফালনা খুলে শুই, তো একটা হ্যাবিট হয়ে যাবে। তো ঠিক আছে চলো। আর ভাইকে বলেছি চল তোরা আর ওখানে শুতে হবে না, তুই তোর জায়গায় এসো, আমি আমার জায়গায় এসো, দেখি কে আছে, কি হয়েছে, এরকম একটা ব্যাপার, মানে বিরাট একটা ব্যাপার। ভালো কথা। বর্ধমান থেকে ঘুরে আসার পর? বর্ধমান থেকে আসার পর প্রায় তাও 4-5 দিনের মতো জানলা বন্ধ ছিল। 6 দিনের মাথায় আমি মাকে বলেছিলাম এটা, আর 6 দিনের মাথাতেই খুলেছি। খোলার পরে আমি ভাইকে বলি তুই তো জায়গা শো, আমি আমার জায়গা শো। এবার ওর মতন যথারীতি সেম ওয়েতে ওর মতন শুয়েছিল, আমি আমার মতন আমার এই ঘরে এসে ফোন ঘাটছিলাম, কারণ ওর পাশে আমি করতে পারি না, ওর প্রবলেম হয়। তো সেদিন আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, পাশের ঘরে, আমার পাশের ঘরটা খালিই থাকে, ওখানে আমি বেশিক্ষণ ছিলাম না, আমি চলে গেছি আমার ভাইয়ের পাশেই। ওখানে গিয়েই আমি পাবজি খেলছিলাম। তখন বাজে 3টে। তার আগে একটা জিনিস স্কিপ করে গেছি। সেদিন সন্ধ্যাবেলায় ঘটনাটা, তখন তার এত কিছু বুঝিনি, সন্ধ্যাবেলা বলতে তাও কটা 10টা 10:30, তখন আর সন্ধ্যা না, রাতি হয়ে গেছে প্রায় 10:30। এবার পাশের বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাইতে কানেক্ট করে আমি পাবজিটা নামাচ্ছিলাম গেটের সামনে বসে। আর সেদিন বৃষ্টি হয়েছিল, পুরো রাস্তা শুনশান, বৃষ্টি হয়েছে। এবার পাবজি নামাচ্ছি, চুল খোলা, গেটের সামনে বসে আছি। কি বার ছিল? মঙ্গলবার দিন ওরকম অবস্থায় বসে আছি। এবার ওই আম গাছটা থেকে তো শুনে এসেছি ওরকম, এবার তখনও তো আমি অত গা করিনি। আম গাছটা থেকে 10:30 নাগাদ ওপর থেকে কিছু একটা পড়লো নিচে,
আওয়াজ পেয়েছি। এবার নিচে তো পাতা ফাতা ভর্তি আম গাছের, এবার পাতার উপরে কিছু পড়লে তো আওয়াজ পাবো একটা, সেই আওয়াজটা পেয়েছি যে থপ করে একটা কিছু ওটা পড়লো। এবার পাশের বাড়ি আছে, পাশের বাড়িতে 3 তলা বাড়ি, আমি ভেবেছি যে ওপর থেকে হয়তো কোনো নোংরা ফোংরা বা কিছু একটা ফেলেছে, আমি তো গুরুত্ব করিনি। কিন্তু ওই মানে ওইটা পড়ার পরেই সুন্দর একটা স্মেল বেরোলো, ফুলের সুন্দর একটা স্মেল বেরোলো। এবার আমাদের বাড়ির সামনে তোমার ওই নয়নতারা ফুলের গাছ লাগানো আছে। এবার আমি যথারীতি মাকে এই জিজ্ঞাসা করেছিলাম যে মা, নয়নতারা ফুলের কি গন্ধ হয়? মা বলছে যে না, নয়নতারা ফুলের কোনো গন্ধ হয় না। আচ্ছা, আমি না সেদিন আমি গন্ধ পেয়েছিলাম একটা খুব সুন্দর। তো যাই হোক, আমি শুকেছিলাম। তো ওই দিন তো হয়ে গেল এরকম, রাতে খাওয়া দাওয়া করে তবে তো গেলাম, ওরকম শুলাম। এবার ওইখানে চলে গেছি। এবার তখন বাজে 3টে, পাবজি খেলছি, ঘুম আসে না, আমি রাতে দেরি করেই ঘুমাই। এবার 3টের সময় এবার হয়ে গেছে, এবার ফোনটা চার্জে দেব, দিয়ে আমি ফোনটা চার্জে দিয়ে ভাইয়ের দিকে মুখ ফিরিয়ে শুয়েছি। মানে আমার জাস্ট ভাবো, জানলার দিকে আমি, আমার পিঠটা মানে ব্যাক সাইডটা আমার জানলার দিকে। তাহলে আমার হিসাব মতন বাঁ হাতটা পড়ে, ভাইয়ের দিকে আমার ফ্রন্ট মুখ। বুঝতে পারছো তো? তারপর কি হলো? তারপরে হলো 3টে থেকে 3:15 আমি পুরো স্পষ্ট শুনলাম জানলার সামনে ধপ করে একটা আওয়াজ, ওপর থেকে কেউ একটা যদি মানে পায়ের থাবা ফেলে, ধপ করে একটা আওয়াজ, সেই ঘুঙুরের আওয়াজ, সাথে সাথে আমার গায়ে হাত কৌস্তব, আমার গায়ে হাত, মানে জাস্ট মারাত্মক ওই জিনিসটা, আমি আজও ভুলতে পারি না। জাস্ট গায়ে হাত, আর হাতের যে স্পর্শ, উফ মারাত্মক। মানে আমার গা শিউরে উঠেছে রীতিমতন, ঠান্ডা হয়ে গেছে। আমি তো তখন এমনও না যে আমি ঘুমের ঘরে বা স্বপ্ন দেখছি বা কিছু, আমি তো জাগা। জাস্ট 2 সেকেন্ড হয়েছে আমি ফোনটা রেখে পা কোলবালিশের পাটা দিয়ে চোখটা জাস্ট বন্ধ করেছি, আমি তখন পুরো জাগা। সাথে সাথে আমার বা হাতে হাত, আর হাতের স্পর্শ কিরকম, বেশ কাটা কাটা, মানে নখ আছে এরকম যুক্ত কিছু একটা। অন্ধকার তো তখন, অন্ধকার করে শুতাম, আলোতে ঘুম আসতো না, পুরো ঘর অন্ধকার। এবার সেম ওয়েতে জানলাতে এরকম মশারি লাগানো, পর্দা দেওয়া, উপরন্ত ঘরের ভেতরেও একটা পর্দা দেওয়া, এত কিছু ভেদ করে কি আসবে বাবা? সাধারণত তাড়াহুড়ো করে মানে ল্যাগ জাম দিয়ে ভাইয়ের গায়ে পড়লাম, পরে কোনো রকমে খাট থেকে নেমে ঘর থেকে গিয়ে পাশের একটু দূরে পাশের ঘরে মা বাবা থাকে, সেখানে গিয়ে আমি ডাকছি। মানে ডেকে আমি বারান্দা তো দাঁড়াচ্ছি না, ওখানে বারান্দাও তো অন্ধকার আমাদের পেছন দিকে, আমাদের ঘরে, ওখানেও দাঁড়াচ্ছি না। রীতিমতন আমি এখন যে ঘরে বসে কথা বলছি, সেই ঘরে আমি বসে আমি কাঁপছি। মানে ওদিকে ভাইয়ের কি হলো আমার হুদিস নেই। আচ্ছা আচ্ছা। তার আগের দিন রাত্রিবেলা একটু ভাইয়ের সাথে তর্কাতর্কি হয়েছিল বাবার। এবার মা ভেবেছে মানে ভাইয়ের কিছু হয়ে গেছে, মানে ভাইয়ের কিছু একটা হয়ে গেছে। মার তখন তো এত কিছু মাথায় নেই, মানে মা তাড়াহুড়ো করে এসে দেখে যে আমি রীতিমতন এক কোনায় বসে থরথর করে কাঁপছি, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, আমি পুরো শক্ত হয়ে গেছি। রীতিমতন ওই গরমে, তখন আগস্ট মাসের গরম, ফ্যান চালাইনি, আমি যেই ঘরে বসে এখন কথা বলছি সে ঘরে ফ্যান চালাইনি, কিন্তু ওই ঘর আর যেই ঘরে ঘটনাটা ঘটেছে সামনের ঘরে, পুরো দুটো ঘরের অ্যাটমসফিয়ার পুরো শীতল, মানে ঠান্ডা, মানে এসি চলছে ঘরে। মানে মা এসে দাঁড়িয়েছে, মার মনে হচ্ছে না যে ফ্যান চলছে না, ঠান্ডা লাগছে এরকম। সেকেন্ডের মধ্যে আমার জ্বর চলে আসলো, জাস্ট সেকেন্ডের মধ্যে আমাকে কাঁথা পাতা চাপা দিয়ে রেখেছে। এবার হঠাৎ করে ভয় পেলে না, ভয়টা নাড়ে জড়িয়ে গেলে মানুষ নাকি বাঁচে না। সেই মুহূর্তে মা ওই লোহা গরম করা জল এনে খাওয়ালো, লোহা নুন গরম করা জল, ওটা করলে ভয়টা নাড়ে আর জড়ায় না। তো করার পর তো জ্বর চলে এলো। মানে ওই যে কানে আওয়াজটা ভাসছে আমার, ওই ঘুঙুরের আওয়াজ বাজছে, হলো ওই দিন তো আর ঘুম হলো না। ঘটনাটা ঘটলো 3:30 3:15 ওরকম টাইমে। তারপরে এরকম মাকে ডাকাডাকি করতে করতে এইসব করতে করতে ধরো 4টে থেকে মোটামুটি ধরো 6টা অব্দি জাগা।
আমি মা বাবা, এই আমি মা আর ভাই এক ঘরে। বাবা এসব বিশ্বাস করে না, বাবা তো রীতিমতন খচে গেছে এইসব শুনে, বাবা আজও বিশ্বাস করে না। বাবা বাবার মতন চলে গেছে শুতে, তিনজন আমরা এইখানে। ওই যে শুরু হলো স্ট্রাগল, এখনো চলছে। তো 6টা অবধি জাগা। এবার মা তো কাজ করবে সকালে উঠে, শুয়ে থাকলে তো হবে না। এবার করলাম কি, বাবার ঘরে, ওই মা বাবা যে ঘরে শো সেই ঘরে গিয়ে শুলাম। এবার আমার ওই বালিশটা আমি নিয়ে শুইনি, যেই বালিশটা নিয়ে আমি শুতাম, যেই বালিশের মধ্যে আমাকে ফুলটা দিয়েছিল, যেটা নিয়ে শুচ্ছিলাম দেখে আমি স্বপ্নটা দেখছিলাম না। রীতিমতন আমি অন্য বালিশে জাস্ট এমনি চোখটা লাগার জন্য সারা রাত এরকম জায়গা একটা ধকল গেছে, জাস্ট একটু চোখ লেগে গেছে। 6টা থেকে জাস্ট 8টা 9টা অব্দি হয়তো ঘুমিয়েছে। ওই মাঝখানে আমি পুরো স্বপ্ন দেখলাম প্রপারলি আমার হাজবেন্ডের। ও বলছে, রীতিমতন আমাকে বলছে যে আমি এসেছি, আমি এত তাড়াতাড়ি যাব না। ওইটা দেখে আমার ঘুম ভেঙে গেছে, আর আমার কানে শুধু বাজছে আর আমার ওর মুখটাই ভাসছে। ও আমাকে বলছে আমি এসেছি, আমি এত তাড়াতাড়ি যাব না। এবার তো তখন থেকে আমরা ডাউট করেই নিলাম, ধরেই নিলাম এটাও। ওই দিন তো গেল, ওই সকালবেলা ওই রকম। তারপরে ওই দিন কি হয়েছে, আমার পিসির ননদের বর মারা গেছে ওই দিন সকালে। তো এবার ভাই আর বাবা বেলার দিকে শ্মশানে গেছে, ওই নিমতলা না কোথায় জানা, বেশ কলকাতার দিকে যে শ্মশানটা ওখানে। তো আচ্ছা, বাড়িতে তো কেউই নেই, আমি আর মা। তো সকালটা মোটামুটি গেল মার সাথে সাথেই। আমি ওই ঘরে ঢুকতেই পারছি না, যেই ঘরে হয়েছে ওই ঘরে ঢুকতেই পারছি না। এই আমার এই পজিশনেই আসতে পারছি না আমি। আমাদের এই পজিশনটা কেমন বলতো, মানে লম্বা দিকটা, সামনে দুটো ঘর আর তার পাশে কিচেন, তারপর টয়লেট, মানে এই পজিশনটা ছাদের, ওই সরকারি যে ঘরগুলো হয় না দিয়েছিল যে, এই পজিশনটা ওইরকম। আর পাশের পজিশনটা তোমার অ্যাডভেস্টার, এরকম একটা পজিশনে আমাদের ঘরটা, সামনের দিকে বারান্দা। তো মার সাথে সাথে আমি সকালটা ছিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার বাড়িতে কেউ নেই, গরমকালও, পিসি বাড়িতে এসি আছে। আমার মাকে বললাম যে তাহলে চলো পিসি বাড়িতে চলো। মা বললো যে ঠিক আছে চ। গেলাম। এবার পিসি যেহেতু পান খায়, এবার আমিও খাই কম বেশি। এবার পিসির কাছে পান নেই, পিসি বলছে যে পান নিয়ে আসতে। এবার আমি তো একা যাবো না, মাও হাঁটতে পারে না। এবার পিসি বলছে যে ঠিক আছে চ, আমি যাব তোর সাথে। এবার পিসির সাথে যখন আমি এলাম, তখন যখন আমি আমার বাড়ির সামনে আসছি, ওই আম গাছটার নিচে আমার গা ভার হয়ে গেল। আচ্ছা আচ্ছা। ঘরে যখন ঢুকলাম, রানিং এ ঢুকেছি জাস্ট ঘরে, যেই ঘরে হয়েছে সেই ঘরে আমি তাকাইনি, রানিং এ ঢুকেছি, পান নিয়েছি। পিসি বলছে কই আমার তো কিছু হচ্ছে না। আমি তো বলছি যে আমার হচ্ছে, আমি তো ওই ফিলিংস কাউকে বোঝাতে পারবো না কি যে হচ্ছে আমার। এক্স্যাক্টলি। পানটা নিলাম, তালাটা দিলাম, তালাটা দিচ্ছি, আমার গা ভার রীতিমতন, কারণ আম গাছের সামনে আমি। দুটো বাড়ি ক্রস করলাম, দুটো বাড়ি ক্রস করার পর ঠিক হয়ে গেল। যথারীতি তাই হচ্ছিল, দুটো বাড়ি ক্রস করি তারপরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওই তখন তো পান নিয়ে চলে গেলাম পিসি বাড়ি। পিসি বাড়ি আমার বাড়ি থেকে 5টা বাড়ির পরেই, একই পাড়াতে, আমার ছোট পিসি। তো হওয়ার পর ওখানেই ছিলাম পিসি বাড়িতে। এবার বিকাল হয়ে গেছে, জল টলও ভরতে হবে, ঘরে সন্ধ্যাবাতি দিতে হবে। মাও বলছে যে তাহলে এবার আসবে। এবার আমি একা একা তো থাকবো না, এবার আমি ঘুমোচ্ছি না, আমি কেঁপে কেঁপে উঠছি, ঘুমোচ্ছি কেঁপে কেঁপে উঠছি, আমার ঘুম নেই, এটাই ভাসছে মাথায়, এটাই ঘুরছে। এবার তো বাড়ি আসতে হবে, এবার মার সাথে বাড়ি এসছি। মার সাথে বাড়ি আসার পর ঘটলো ঘটনা, যেই ঘরে তো হয়নি সেই ঘরে তো তাকিয়েছি দরজাটা খুলে, তাকানোর সাথে সাথে আমার গা ভার হয়ে গেল। এবার মার সাথে ঢুকেছি ঘরে, মার ঘরে। মা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে চারিদিক থেকে না কিছু একটা ঘিরে ধরছে, কেউ আমার কাছে আসছে। গা পুরো কেঁপে উঠেছে, মাকে দেখে আমি কেঁদে দিয়েছি। মানে আমি যেদিকে দু চোখ যাচ্ছে, যেদিকে মনে হচ্ছে দৌড়াই, পেছন দিকে দৌড়াতে গেছি, ওদিকে তো গেটে তালা দেওয়া, চারিদিকে দৌড়াতে তো আমার মাথা ব্যথা ফেটে যাবে, হুঁশ নেই তো আমার, মানে আমাকে থাকতে দিচ্ছে না ঘরে। এবার মা কি করবে, আবার তাড়াতাড়ি হাউস কোটটা পরে কোনো রকমে গেটে তালা দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে গেল আবার পিসির বাড়ি। থরথর করে কাঁপতে কাঁপতে গেলাম,
যতক্ষণ না বাবা আর ভাই আসছে। ঘরে আমি ঢুকতে পারছি না। এবার আমি বাবাকে ফোন করা হলো কখন আসবে, তো আসলো। আসার পর একসাথেই ঢুকলাম। ঢোকার পর এবার আমাদের বাড়িতে একজন ভাড়া থাকে, তো উনি একটু এইসবের কাজ জানে, ঝাড়বোক বলো, হাওয়া বাতাস লাগলে বাচ্চাদের একটু ঝাড়টারের ব্যাপার জানে এসব। তো ওনাকে দিয়ে যথারীতি ওইটুখানি টাইমের জন্য, যাতে আমি ঘরে ঢুকতে পারি, ঘরে থাকতে পারি, সেই জন্য আমাকে কিছু জিনিসপত্র করলো, ঝাঁটা ফাটা দিয়ে ঝাড়ফোঁক করে কালো সরষে হাতে বেঁধে দিল, দিয়ে ঘরের চারিদিকে কালো সরষে ছড়িয়ে দিল, যেই ঘরে হয়েছে ঘটনাটা আর যেখানে আমি ছিলাম ওখানে। করার পর ওই দিনের মতন ছিলাম, ঢুকতে পেরেছি ঘরে। এবার শুরু হলো রাতে। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এবার শুরু হলো রাতে। রাতে তো এক ঘরে সবাই, 4 জনেই। যেই আমি শুয়েছি, শোয়ার মাথাটা জাস্ট আমি বালিশে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই সেই আওয়াজ ঘুঙুরের। প্রথম আওয়াজেই আমার গা ভার হয়ে যেত, তারপরে কন্টিনিউ চলছে। সেদিনের পর থেকে আমার ঘুম নেই, ওই দিনের পর থেকে আমার ঘুম চলে গেছে। সারা রাত ঘরে হলো তাণ্ডব। গ্লাস পড়ছে, কাপ পড়ছে, থালা পড়ছে। মা শুধু জিনিসগুলোকে অ্যাভয়েড করছে, বলছে ইঁদুরে ফেলাচ্ছে, আদতেও ইঁদুরে ফেলায়নি। শুরু হয়ে গেছে তাণ্ডব ওই দিন। কোনো রকমে ওই দিন রাতটা কাটিয়েছি বাড়িতে। ওই দিন ছিল তোমার শুক্রবার। কোনো রকমে কাটিয়ে আবার গেলাম পরে, না ওই দিন বৃহস্পতিবার, শুক্রবার দিন সকালেই আবার গেলাম বর্ধমান, ওইখানে ওই মায়ের বাড়ি, যার উপর ভর হতো, যার উপরে ভর ওঠে, ওখানে গেলাম। এবার প্রথম দিন আমি ওনার ভর দেখেছি নর্মালি, কোনো কিছু মনে হয়নি, একটু হ্যাঁ ভয় লাগছিল, কারণ তোমাকে পাঠালে তোমারও ভয় লাগবে। এবার ভিডিওটা হ্যাঁ আমি পাঠাবো, ঠিক আছে, দেখে নেবো আমরা। যাই হোক, তারপর তো যাই হোক, ওই দিন নিয়ে গেল তো ওইখানে। এবার ওনার ওই সেকেন্ড দিন ভর দেখে আমার হয়ে গেছে রীতিমতন ভয়। এবার উনি কি করে, উনি যখন ভর পড়ে, ওনার একটা বাইরেও রাস্তার সামনে একটা মন্দির আছে। এবার উনি যখন ভর পড়ে, ভরটা না দেখলে তুমি বিশ্বাস করবে না, মানে সাপের মতন ফস ফস করে। আর 3টে সিঁড়ি, এমন এমন উঁচু সিঁড়ি, ওখান থেকে নর্মাল মানুষ যেতেই পারবে না। আর মানে আমার মাসির মুখে শুনেছি, মাসি নিজেও দেখেছে, ওনার মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় ওই বাইরের মন্দিরে যেতে ভর করার সময়, তখন উনি পুরো মাটিতে মুখ ঘষতে ঘষতে, মানে একটা সাপ যেরকম ঘষতে ঘষতে যায়, তখন উনি ওরকম ঘষতে ঘষতেই যায় বাইরে ওই সিঁড়ি দিয়ে উঠে। এবার ওই দিন কি হয়েছে, ওরকম তো হলো, ভর পড়েছে। ভর পড়ার পর সামনে যারা বসেছিল, অনেক ভিড় হয়, অনেক লোক যায়। এবার যারা বসেছিল তাদেরকে বলছে যে সামনে থেকে সরে যেতে। আমিও ওখানে সামনেই বসেছিলাম, আমি ভেবেছি যে উনি হয়তো বাইরে যাবে, সেই জন্য আমিও সরে যাচ্ছি। তখন বলছে যে ওই মেয়েটাকে ডাক। তখন বলছে কে, তখন আমাকে পাঠিয়েছে সামনে। আমি ওনার সামনে যেতে চাইছি না, তাও আমাকে নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পর বলছে চুল খোল, চুল খুলিয়েছে। চুল খোলানোর পর, এগুলো আমি মার মুখে শুনেছি পরে। আমি তখন কি করছিলাম আমি নিজেও জানি না, তখন আমার পরে মা বলেছে। তো চুল খোলালো, চুল খোলার পর তো রীতিমতন ঝাড়লো আমাকে, বলছে কখন যাবি, কিভাবে যাবি বল। মানে অলরেডি আমার মধ্যে চলে এসেছে। ও তোমাকে তো বলা হয়নি, যখন আমি সকালবেলা মাসির বাড়ি যাই, আমরা 4 জনেই গেছিলাম, কেউ থাকেনি। যখন আমরা যাচ্ছি তখন আমার গা ভার হয়ে গেছে রীতিমতন সকালবেলায়, ওই আম গাছের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, কারণ আম গাছটা আমাকে ক্রস করতেই হবে আমার বাড়ি থেকে যেতে গেলে। হ্যাঁ ঝিলিক, তারপর কি হলো? হ্যাঁ, তারপর ওই তো শুক্রবার দিন সকালবেলা যখন মাসির বাড়ি যাচ্ছিলাম, তখন জাস্ট গাটা ভারলো, 2টো বাড়ির পর গিয়ে আবার ঠিক হয়ে গেল। তো যাই হোক, বর্ধমান গেলাম মাসির বাড়ি। এবার তো সারাদিন মোটামুটি ভালোই গেল ওখানে মাসির বাড়িতে। এবার সেম ওয়েতে রাত্রিবেলা যখন শুলাম, তখনই আবার ওই ঘুঙুরের আওয়াজ, সেম রীতিমতন একই, যেটা আমার বাড়িতে হচ্ছিল সেটা মাসির বাড়িতে।
মাকেও বললাম, সেখানেও আমি মাসির বাড়িতে জাগা ঘুমোইনি। আচ্ছা। এবার কোনো রকমের রাতটা কাটলো, কেটে সকালবেলা ওই মায়ের কাছে গেলাম, ওই মনসা বাড়ি যেখানে ভর পড়ে। ওখানে যাওয়ার পর তো বললো যে ওই মেয়েটাকে ডাক। হুম। তো গেলাম আমি সামনে, প্রথম তো যেতে চাইছিলাম না, ভয় লাগছিল একটু। গেলাম, যাওয়ার পর আমাকে ঝাড়লো, চুল বললো চুল খোল। তখন বললো যে কোথা থেকে এসছিস, কি নিয়ে যাবি। এবার দেখো আমার মধ্যে কিন্তু প্রপারলি ভাবে কিন্তু যে ওই ভূতে ভর করা ব্যাপারটা ওটা কিন্তু হয়নি। হুম 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 আমাকে জাস্ট আকর্ষণ করেছে, আমার উপরে জাস্ট দৃষ্টিটা দিয়েছে। হুম হুম উনি ওটাই বলেছে, আকর্ষণ করেছে, আমার পিছু পিছু গেছে, বাট আমার মধ্যে আসেনি। তাই আমি নাকি যথারীতি বলতে পারিনি, কিন্তু আমার ভেতর থেকে অন্যরকম ফিল হচ্ছিল। আমি জাস্ট ভয়ে কেঁদে দিয়েছি, মানে যখন ঝাড়ানো ফাড়ানো কমপ্লিট, আমার শরীর ওই সেম ওয়েতেই গা পুরো হালকা ছেড়ে দিয়েছে, শুয়ে পড়েছি ওখানেই। ওই অবস্থাতে বাবা আমাকে ধরতে যাচ্ছে, এবার মা আটকেছে, কারণ ওই অবস্থাতে ধরতে নেই। ওকে, তারপর? তারপরে গঙ্গা জল সেটা দিল, সেটা দিয়ে কিছুক্ষণ আমি, আমার জ্ঞান ছিল না, জ্ঞান আসার পর তো সেম ওয়েতেই আমাকে কিছু জিনিসপত্র দিল আবার প্রসেস করার জন্য। কারণ বললো যে এটা অন্যরকম প্রসেসে তোমাকে বাড়ি থেকে ছাড়াতে হবে, কারণ এটা পুরো তোমার বাড়িতে গেড়ে বসে আছে। ওখান থেকে বললো, মানে ওই মায়ের ওখান থেকে। তো যাই হোক, কিছু জিনিসপত্র প্রসেস দিল, ওগুলো বাড়িতে এসে অ্যাপ্লাই করতে বললো, যাতে কেউ না জানে। তো আচ্ছা। সেদিনের মতন করেছে ওখানে। করার পর দিব্যি হালকা, কিচ্ছু নেই। বাড়ি আসার পর শনিবার দিন আমরা রিটার্ন করি বাড়ি। বাড়িতে এসে পুরো বাড়ি হালকা, ঘুমালাম রীতিমতন, কিচ্ছু নেই। রোববার দিন ছিল এটা কোন রক্তদান। মাসের কথা বলছো? এটা তোমার ওই সেপ্টেম্বর পুজোর আগে, বিশ্বকর্মা পুজোর আগে। এবার ছিল পরের দিন হচ্ছে রোববার, ছিল রক্তদান। এবার আমার বহুত দিনের ইচ্ছা ছিল আর রক্ত দেবো, আমার ভালো লাগে রক্ত দিতে। তো যাই হোক, সকাল থেকে তো মোটামুটি ভালোই কাটছিল রক্তদান, রক্ত দিয়ে এলাম। দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছি। তখন বাজে 3টে থেকে 3:30। আমার পাশে মা, কারণ তখন আমার এক মুহূর্ত মাকে ছাড়া চলছে না, কারণ থাকতে পারছিলাম না আমি মাকে ছাড়া। মানে এমনও দিন গেছে, মানে একসাথে বাথরুমে স্নান করতে হয়েছে, এরকম সিচুয়েশন। মানে ছোট থেকে কোথাও আমাকে রেখে কাজ করেনি, সেখানে আমাকে ভাড়ার ঘরে রেখে মাকে কাজ করতে হয়েছে, মানে আমাকে একা থাকতে দিত না। তো ওই দিন রোববার দিন 3টে থেকে 3:30 শুয়েছি, জাস্ট ফোন রেখে একটু ঘুমাবো। সেম হয়েছে তাই, ঘুঙুরের আওয়াজ। তখন আমি বুঝতে পারছি না কি, জাস্ট আওয়াজটা পাচ্ছি, আওয়াজটা পাওয়াতে আমার গা ভার হয়ে যাচ্ছে। ভাবাতে এত হয়ে গেল, ধরে ফরে নিয়ে গিয়ে মা নিয়ে গেল ঘরে। গিয়ে মার ঘরে গিয়ে বসার পর আমার পেছন দিকটা পরে আমাদের ব্যাক সাইড, মানে বেলগাছটা। বেলগাছটা আমাদের বহু পুরনো, আমার ঠাম্মা থাকাকালীন লাগানো, ঠাম্মার সময় থেকে। তো ওই গাছ থেকে, ওই গাছের তলা থেকে এমন পরিমাণে আওয়াজ আসছে, মনে হচ্ছে না 4-5 জন একসাথে ঘুঙুর পরে নাচ করছে। আচ্ছা আচ্ছা। মানে এতটাই তীব্র আওয়াজ, আর যত মানে কাছে আসছে আওয়াজটা তত ঘন আসছে, মনে হচ্ছে যেন আমাকে ঘিরে ধরছে। এইরকম অবস্থায় তখন কি করবে, মানে ওখান থেকে জাস্ট এসছি, এবার ওনার নাম্বার নিয়ে এসেছি। এবার শোনো ঘটনা, ওই মার নাম্বার, মাকে ফোন করেছি, মা বলেছে যে 3 দিন অপেক্ষা করতে এই প্রসেস গুলো করার পর। এবার 3 দিন তো অপেক্ষা করতে আমাকে দেয়নি, আমাকে তো পুরো কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করছে। তখন আমাকে বাধ্য হয়ে আমাকে অন্য এক জায়গায় যেতে হয়েছে ওই দিনই। কিন্তু ওই দিন বিকালবেলায় ফোন করেছি ওখানে ফোন করার পর বলছে, তোরা তো ওখানে বাড়ি চলে গেছিস, তোরা তো ভালো করে ঘুমিয়েছিস, কিন্তু এখানে যে আমাকে ঘুমোতে দেয়নি। মানে ওইখানে উৎপাত করেছে মায়ের কাছে। ওইখানে উৎপাত করেছে। ওরা ওই রাতে ঘুমোতে পারেনি, ঘরে থালা পড়ে যাচ্ছে, বাসন পড়ে যাচ্ছে, যে জিনিসগুলো কোনোদিন হয় না। বলছে আমাকে ঘুমোতে দেয়নি। এবার মা বলছে যে ও তো জানে না যে কোথায় এসে পড়েছে, তার কাছে এসেছে, ও করেছে। আবার পরের দিনকে কোনো কারণে কোথা থেকে কি করে জানি না পাঠিয়ে দিয়েছে। ওই দিনই পাঠিয়ে দেওয়ার পরে, ওই দিনই যেদিন রক্ত দিয়ে এলাম,
ওই দিনই আবার শুরু হলো, কারণ রাত্রিবেলা ভালো কাটলো, সকালবেলাও ভালো কাটলো, কিন্তু দুপুরবেলা থেকে শুরু হয়ে গেল এরকম সিচুয়েশন। আর আমি জানি না, আমি নিজে বলেছি না, আমাকে দিয়ে কেউ বলিয়েছে। দুপুরবেলা যখন আমি খাচ্ছিলাম ওই দিন, মানে রোববার দিন আসার পর, মাকে আমি বলছি যে আমি চলে গেছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি। ওকে ওকে। মা তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। মা ভাবছে আমি আর কি করছি, কিন্তু ওটা আমি বলিনি। কিন্তু আমাকে জানি না কে বলিয়েছে বা কি ভ্রমে বলেছি আমি। ওটা বলার পরেই শুরু হলো এই ঘটনা আবার। হওয়ার পর এবার গেলাম আবার সন্ধ্যাবেলা। আমাদের এখানে একটা জায়গা আছে, বড় বাবা বলে নাম, খুব জাগ্রত, বাচ্চাদের জন্য তো খুবই ভগবান, আর এইসবের জন্য খুব ভালো। তো গেলাম ওখানে, যাওয়ার পর তো ঝাড়ালো আবার সেম হয়েতে, তাই ঝাড়াচ্ছে, বাট আলটিমেটলি কিছু হচ্ছে না। ঝাড়াচ্ছে, তাবিজ দিচ্ছে, মানে যখন হচ্ছে, মানে ঝাড়াচ্ছ বা এরকম কিছু করছো তখন ঠিক থাকছে, আবার শুরু হয়ে যাচ্ছে না, কিছু ঠিক থাকছে না। সামটাইমস যেন হচ্ছে। এবার কিছু কথা আমাকে বলে দিয়েছিল বলার জন্য, যখন আমি কথাগুলো বলছি তখন বন্ধ হয়ে যাচ্ছে, আবার তাই আবার হচ্ছে। ওকে 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 ওকে। আর কি প্রবলেম হচ্ছিল? আবার ওই সেম পরের দিন এরকম চলছে। পরের দিন জাস্ট পিসি বাড়িতে যাব, গেটের সামনে দাঁড়িয়েছি আমি, চোখ কান বুঝে দৌড়। এবার সামনে তো অনেকেই ছিল দাঁড়ানো পাড়ায়, তখন বিকাল বেলা আমাকে ধরেছে, মানে আমাকে রীতিমতন এভাবে পাগল করে দিয়েছে। এগুলো তো গেল, ওইসব দিন চললো, মানে রীতিমতো না ঘুম না খাওয়া কিছুই নেই, এই সমস্ত তো করে কাটলো। তারপরে তো পুজো এলো, পুজোর সময় বেশ ভালোই গেল, কিছুই ছিল না, পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার এই ডিসেম্বর জানুয়ারির দিকে আবার সেম ওই ঘুঙুরের আওয়াজ হঠাৎ সন্ধ্যাবেলা। এটা বুঝতে পারিনি, কারণ এটা মানে লাস্ট টাইম এসে বুঝেছি, সেই টাইমেও বুঝতে পারিনি যে এটা কি ঘুঙুরের আওয়াজ। কেউ অনেক জায়গায় তো গেছি, কম জায়গাতে দৌড়ানো হয়নি। কেউ বলছে তোমার ডাইনি, কেউ বলছে আমার হাজবেন্ড। আমার যদি হাজবেন্ড হয়, ও তো ছেলে, ঘুঙুর আসবে কোথা থেকে? আচ্ছা। কেউ বলছে, মানে কেউ সঠিক ভাবে এটাকে বলতে পারেনি যে এটা কি, বাট এটা কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয়েছে এটা, মানে বিয়ের পর মানে হাজবেন্ডের মারা যাওয়ার পর, বিয়ের পর থেকেই শুরু হয়েছে। আর বিয়ের পর থেকে শুরু হয়েছে মিন্স ওই বালিশটা শোয়ার পর থেকে শুরু হয়েছে। এবার আমি জানি না ওই বালিশটা কোন অপমৃত্যুর। ওটা হতে পারে ধরো কোনো মেয়ে হয়তো নাচ ফাচ করতো বা কিছু একটা বৃত্তান্ত, যে অপমৃত্যুতে মারা গেছে, যার জিনিসটা এটা, তারা হয়তো আত্মা শান্তি পায়নি। বা ধরো হতে পারে কোনো ছেলে। এগুলো তো অদৃশ্য, এগুলো তো তুমিও দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না, কেউ দেখতে পাবে না। আর ইভেন আমাকে তো দেখা দিচ্ছে না, আমাকে ফিল করাচ্ছে, আমার উপরে দৃষ্টিটা দিয়েছে, মানে আমাকে ঠিকভাবে ধরতে পারছে না। এবার জানি না এটা রাশিগত কোনো ব্যাপার কিনা, আমার তো তোমার কর্কট রাশি, এবার খুব ভারী আবার খুব হালকা এমনটাও না। তারপরে তো তোমার এই হলো, ওই আবার রীতিমতন ওই জানুয়ারির দিকে ডিসেম্বরের দিকে এরকমই হবে, আবার ওই সেম হইতে ঘুঙুরের আওয়াজ রীতিমতন আবার তাই হলো। ওটা বেশি দিন হয়নি, একদিন দুদিন হয়েছে। তারপরে হলো গিয়ে মেন রিজন শুরু হলো, দেখি তোমার বাড়িতে আসার পরেও তোমার ওইরকম ওই স্লিপ প্যারালাইসিস মতন দুবার হয়েছে আমার এই বাড়িতে থাকতে। ওটা হওয়ার পরে শুরু হলো তোমার অদ্ভুত রকমের ফিলিংস। কিরকম ফিলিংস? কেমন ফিলিংস? রাত্রেবেলা যখন আমি শুতাম, মানে আমার পায়ের থেকে শুরু করে মানে আমার গায়ের উপরে মানে কেউ একটা স্পর্শ করে উঠছে। আচ্ছা। ঘরের মধ্যে যে কেউ হাঁটাচলা করছে তার একটা ফিলিংস। এবার আমি আর ভাই তো শুই ঘরের মধ্যে, আমরা দুজন এই পজিশনে, আর তো কেউ নেই, বাট আমি একটা ফিল বুঝতে পারছি যে একটা কোনো থার্ড পার্সনের এখানে ফিল আছে। তুমি দেখবে যদি কেউ থাকে তুমি সেই ফিলটা করতে পারবে, সেই ফিলটা আমি করতে পারছি। ভাই মোটামুটি অল ওভার সুস্থ, বাইরের আর কিছু নেই।
কারণ ভাইকে তো অ্যাটাকটা হয়নি, অ্যাটাকটা হয়েছে তো আমার উপর। এবার আমি ফিল করতে পারছি যে থার্ড পার্সন ঘরের মধ্যে রয়েছে, হাঁটা চলা করছে, পায়ের যে ফুট স্টেপ হয় সেটা আমি বুঝতে পারছি। আমার যখন আমি শুতাম, আমার বালিশে এবার এক পাশে হয়ে শুতাম, এক পাশে হয়ে ফোন ধরতাম, তো তো কানটা একটা একটা কান তো বালিশেই থাকতো। এবার কিছু একটা যদি সাউন্ড হয় তুমি কিন্তু কানে কিন্তু স্পষ্ট শুনতে পাবে। সেই সাউন্ডটা কি হতো, আমার বালিশের মধ্যে মনে হচ্ছে কেউ নখি দিয়ে আঁচড় কাটছে। আচ্ছা আচ্ছা। আঁচড়াচ্ছে নখ দিয়ে, পায়ের পাতা থেকে গা অব্দি উঠছে। আমি যদি পেছন ফিরে শুতাম মনে হচ্ছে পিঠে কেউ হাত রাখছে। এটা যে কি মারাত্মক বাজে একটা ফিলিংস, মানে যার সাথে হয় সেই জানে। এবার আমি তো পুরোটাই অন্যরকম, মানে সেক্সুয়াল টাইপের। আচ্ছা আচ্ছা। সেক্সুয়াল টাইপের। এবার এটা আমি লাস্টের দিকে বুঝতে পেরেছি, প্রথম দিকে বুঝতে পারতাম না। প্রথম দিকে নিশ্চয়ই আরো কিছু মানে হয়েছে, সেটা হয়তো আমার অজানা, আমার জানার বাইরে। কিন্তু যখন ব্যাপারটা ডিপলি হচ্ছে তখন আমি জিনিসটাকে ফিল করতে পেরেছি। এবার যখন এরকম হচ্ছে তখন আমি উঠে দেখছি যে আদৌ তো কিছু নেই, পোকামাকড় হতে পারে, সে কিছুই নেই, ফাঁকা, কি হবে। এবার একদিন, দুদিন, 3 দিন চলো মেনে নিচ্ছি। 4 দিনের দিন তখন আমি বলেছিলাম মাকে যে আবার এরকম এরকম প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। তো তো লাস্ট টাইম আবার গেলাম বর্ধমানে, কারণ ওখান থেকে আমি যেহেতু এই ফল পেয়েছি কিছু, আর জিনিসটা খুব, জায়গাটা খুব ভালো। তো আবার গেলাম ওইখানে, যাওয়ার পর আবার এখন অন্যরকম জিনিস শুনতে পেলাম। এতদিন কিছু বলতে পারেনি, সেদিনকে আমাদেরকে বলছে যে এতদিন ছিল তোমার কি ভূত প্রেত কি সব বললো। সেদিনকে কি বলছে, তোদের বেলগাছেই বাসা বেঁধে নিয়েছে, সেটা কি আর কেউ না, ব্রহ্মদত্ত। আচ্ছা। যে এত সহজে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মানুষের মধ্যে কি ভূত নিয়ে বাস করা যায়? একদমই যায় না। তো সেখান থেকে বলছে যে ওই বেলগাছকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হবে মানে ওই ডাব টাব দিয়ে এনে প্রতিষ্ঠা করতে হবে। এবার আপাতত বলেছে ওখান থেকে, এবার তারপরে আমাদের আর যাওয়া হয়নি। আরো আরো অনেক জায়গায় আলোচনা করা হয়েছে, তো সেখান থেকে এখনো কিছুই হয়নি। ওখান থেকে বললো এরকম ব্যাপার, সে যাবে না। আর নট ইভেন এটাও বললো যে ব্রহ্মদত্ত অ্যাকচুয়ালি কি করে, মেয়েদের উপরে আকর্ষণটা বেশি, ছেলেদেরকে পছন্দ করে না। আমার যতদূর মনে হয় যে, মানে আমি ভুলও হতে পারি, তোমার হাজবেন্ড তো ব্রাহ্মণ ছিল, ঠিক আছে, হয়তো মৃত্যুর পর এরকম একটা জিনিসে পরিণত হয়ে গেছে। এটাও হতে পারে, এটা আমাদেরও ধারণা। এবার তাহলে তুমি ওটা বলো, যেদিন আমি বালিশটা নিয়ে শুয়েছিলাম সেই দিন আমার ওরকম একটা অদ্ভুত আচরণ, সেখান থেকে পরিপ্রেক্ষিতে আমি আমার হাজবেন্ডকে কিন্তু মারতেও গেছিলাম, মনে আছে বলেছিলাম, গলা টিপতে গেছিলাম। সেখান থেকে যখন আমি জিনিসগুলো, আমি তো সব ডিটেলসে ওনাকে বলেছিলাম, তখন লাস্ট টাইম আমাকে উনি বলছে যে এইটা ব্রহ্মদত্ত এই তোমার আমার হাজবেন্ডকে সরিয়ে দিয়েছে। মানে আমার হাজবেন্ডকে সরিয়ে দিয়েছে, এটা উনি বলছে। এবার এটাও হতে পারে, কারণ হচ্ছে কি সেদিনের পর থেকে তো আমার উপরে হয়তো কোনো কারণে দৃষ্টি পড়েছিল। কারণ হচ্ছে কি ওরকম, তারপরে বললাম যে ওরকম তোমার ওই ফ্ল্যাটের কোনায় গিয়ে আমি টয়লেট করতাম, শনিবার নেই, মঙ্গলবার নেই, কোনো বাদ বিচার নেই। পাশের ফ্ল্যাটে একজন আত্মহত্যা করেছিল, কোথা থেকে কোন হাওয়া বাতাস লেগেছে তা তো আমরা দেখিনি, জানি না। উৎস কিন্তু আমি তো খুঁজে পাবো না যে কোথা থেকে হয়েছে, কিন্তু আমি জানি ওই বালিশটা শোয়ার পর থেকে জিনিসটা হয়েছিল। ইভেন আরেকটা ব্যাপার তুমি আমাকে বলছিলে, যেটা সেটা হচ্ছে তোমার শ্বশুরমশাই শ্রাদ্ধ করতেন, এন্ড তোমাদের বিয়ে তখনও 1 বছর হয়নি না, সেই সময় ওই শ্রাদ্ধ বাড়ির খাবারগুলো তোমাদের খাওয়াতেন। হ্যাঁ একদমই তাই। মিষ্টি, ওই 100 গ্রামের যে দই দেয় সেগুলো। এবার কোনটা অপমৃত্যুতে মরা, কে ছেলে না মেয়ে, কোনটা কি, সে তো জানে না। সে কাজ করছে, কাজ করে নিয়ে চলে আসছে, চলে এসে আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা খাচ্ছি। কোন জিনিসটা থেকে কোন জিনিসের এফেক্ট হয়েছে সেটা কি কেউ বলতে পারবে এখন? যা ক্ষতি হবার তো হয়ে গেছে। আমি একটা জিনিস কি মনে করি বলতো, প্রথমত ভাগ্য,
ভাগ্যের ওপরে কেউ নেই। সেকেন্ড হচ্ছে কি, কিছু তো প্রবলেম চলছিল, বাট এমন কোনো প্রবলেম চলছিল না যেখানে একটা মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা করার মতন কিছুই হয়নি। যার সাথে আমার আগের দিন রাত্রিবেলা কথা হয়েছে, সেই মানুষটা পরের দিনকে এরকম ভাবে মারা গেল, অস্বাভাবিক ভাবে, যার কোনো মানেই নেই। থার্ড নাম্বার, এই লাস্ট টাইম গিয়ে যখন শুনতে পেলাম যে এই হচ্ছে গিয়ে তোমার ব্রহ্মদত্ত, মানে ছেলে, যে কোনো ছেলেকে সহ্য করতে পারে না, সে তোমার হাজবেন্ডকে মেরে ফেলতে পারে, কারণ সেদিন ও একা ছিল ঘরে, সেই সুযোগটা পেয়েছে। আর ওর না খুব মানে সুইসাইড, মানে এরকম একটা টেন্ডেন্সি, খুব প্রবণতা ছিল ওর। কিছু ফ্রাস্ট্রেটেড হলেই যাবো, মরে যাবো। আর জিনিসটা কবে থেকে হয়েছে বলো তো? ওই বালিশটা থেকে শোয়ার পরেই, কিছু হলেই মরে যাব। জাস্ট সামান্য একটা ব্যাপার, আমি জাস্ট একদিন বাড়ি আসবো বলেছি, আমাকে বাড়িতে আসতে দেবে না, নর্মালি আবদার করবে, অভিমান করবে, অন্য কথা বলবে। ও আমাকে বলছে তুমি বাড়ি যাও, আমি সুইসাইড করবো। এটা কোনো কথা? আত্মহত্যা করবো? আমি আমার বাড়ি আসবো থেকে আমাকে বলছে আমি আত্মহত্যা করবো। ওই দিনের পর থেকে জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে। এবার ওখান থেকে যা বললো যে জিনিসটা তোমার এখন রীতিমতন এখানে চলে এসেছে, সেটা ওর মতন কার্যসিদ্ধি করেও বেরিয়ে যাবে। ও যে কখন আসে ঘরে আমি বুঝতে পারি, কিন্তু আচ্ছা আচ্ছা, ঘরে ঢুকছে যে টাইমটা আমি বুঝতে পারি। আমাকে বলেছে যে ওর মতন কার্যসিদ্ধি কমপ্লিট করে বেরিয়ে যাবে, ও কারোর ক্ষতি করবে না, ওর সাথে লাগতে গেলে। এমনকি মা বলেছে বেলগাছটা কেটে দিই, তখন হচ্ছে বেল গাছ কাটলে তোদের বাড়িতে কারোর ক্ষতি হয়ে যাবে, মেরে ফেলবে। মানে কার্যসিদ্ধি করে বেরিয়ে যাবে মানে কি কার্যসিদ্ধি করবে? ওই যে সেক্সুয়াল জিনিসগুলো যে করছে আমার সাথে। এটা কি এখনো চলছে? আকর্ষণটা যে করেছে এখন আপাতত, ওখান থেকে যে লাস্ট টাইম গেছিলাম দুটো তাবিজ দিয়েছে, ওইটা আমার কাছে নেওয়া রয়েছে। তো সেখানে ওটা হওয়ার পর থেকে, নেওয়ার পর থেকে আর জিনিসটা হয় না। বাট প্রেজেন্স ফিল করতে পারো? এখন আপাতত হয় না বলতে, এই জাস্ট আমি ঘুরে এলাম, তোমার বললাম মন্দারমণি গেছিলাম, তো ওই দিন ঘুরে আসার পর থেকে আপাতত এই 3-4 দিন হয়েছে, এখন অব্দি হয়নি, কিছু হয়নি। কিন্তু একে বলেছে যে একে সন্তুষ্ট করতে হবে, একে এর মতন থাকতে দিতে হবে। বেল গাছটা কেটে দিলে কারোর ক্ষতি হয়ে যেতে পারে। মানে তোমাকে একে সন্তুষ্ট করে যেতে হবে, ফিজিক্যালি বলো বা যাই বলো। হ্যাঁ, ওকে পুজো করে বলো বা যাই করে বলো, একে করে দেবে। ইভেন সেদিন আমি ঘরের মধ্যে একটা মানে ছায়া, মানুষের মতন দেখতে, পুরো স্পষ্ট দেখেছি আমি, পুরো জাগা। তখন 11:30 বাজে, মা পাশে শুয়ে রয়েছে, আমি ফোন ঘাটছি। ঘরে আমাদের ঢোকার মতন কেউ নেই, বাবা রয়েছে পাশের ঘরে। ঘর থেকে হেঁটে পুরো বেরিয়ে গেল, পুরো ছেলে দেখতে। তার 2 মিনিট পর আমি পেছন পেছন উঠে গেছি, আর ততক্ষণে তো মিলিয়ে গেছে, নেই আর কিছু। আমি মাকে বললাম দেখে আসি। আর ওই দিনে হওয়ার পর থেকে পুরো চারিদিকে টোটাল বন্ধ করেই এখনো পর্যন্ত স্টিল নাও চলছে, মানে জানলা দরজা পুরো সব বন্ধ করে ঘুমাতে হয়। মানে এখনো পর্যন্ত ফেস করছি, এখনো পর্যন্ত কিওর হয়নি। প্রেজেন্সটা ফিল করতে পারো, বাট এখনো পর্যন্ত না, প্রবলেমটা এখনো হয় না। প্রেজেন্ট আমি ফিল করতে পারি যে কিছু একটা হচ্ছে, আর কিছু হলে পরেই আমার গা পুরো ভেতর থেকে পুরো কাটা দিয়ে ওঠে, একটা ভার হয়ে যায় শরীর, এটা আমি বুঝতে পারি। এবার আরেকজনকে বলা হয়েছে, সে আমাদের পরিচিত, সে থাকে হচ্ছে তোমার বাংলাদেশ, সে আসবে তোমার এই বৈশাখ মাসে, এসে সে অনেক কিছু জানে, সে অনেক কিছু কাজ করতে পারে। তো আসার পর পুরো বাড়ি বন্ধন করতে হবে, আমাকে বন্ধন করতে হবে, আমার দেহ বন্ধন করতে হবে, আমার ভাইকে করতে হবে, করে আপাতত এই হয়েছে কথা। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোড কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এখানেই শেষ নয়, এবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো আগের দিন অর্থাৎ রবিবার দিনের ঘোষলি কল রেকর্ডিংয়ের টপ কমেন্টসগুলো। আপনারা আজকের এই এপিসোডেও কমেন্ট করুন। আজকের কমেন্টসগুলো আমি পড়ে শোনাবো রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়, অর্থাৎ নববর্ষের দিন। লাভলি ফ্যামিলি লিখছেন, কিউরিওফাইট আমার কাছে একটা দিগন্ত, একটা জীবন্ত স্বপ্ন। তুমি জানো ভাই, আমি তোমার চ্যানেলের কল রেকর্ডিং শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ভাই তুমি জানো, আমার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে কিউরিওফাইট ইউটিউব চ্যানেল আর তুমি। আই লাভ কিউরিওফাইট, আই লাভ ইউ কৌস্তব ভাই।
তুমি ভালো থেকো আর অনেক অনেক কল রেকর্ডিং শোনাবে, এটা আশা রাখছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গৌতম জানা লিখছেন, দাদা আমি শোনার কাজ করি, কাজের চাপে সবসময় আপনার প্রোগ্রামগুলো শোনা হয় না, কিন্তু না শুনলে মনে হয় কিছু একটা মিস করছি, তাই যখন সময় পাই তখনই হেডফোন লাগিয়ে আপনার ঘটনা শুনি, আর না শোনা হলে ডাউনলোড করে রাখি পরে শোনার জন্য। আমি আগে বাংলাদেশের কিছু চ্যানেলে লাভ স্টোরি শুনতাম, কিন্তু এখন আর তেমন শোনা হয় না, তার কারণ কিউরিওফাইট। আই লাভ কিউরিওফাইট, লাভ ইউ কৌস্তভদা। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। টেক কেয়ার। ধন্যবাদ গৌতমবাবু আপনার এরকম একটা সুন্দর কমেন্টের জন্য। সুনিতা পাল দাস লিখছেন, অফিস থেকে ফিরে খুব ক্লান্ত হয়ে পড়ি, তোমার ঘটনা শুনতে শুনতে কখনো চোখ ক্লান্তিতে লেগে যায়, যে জায়গা থেকে শুনতে মিস করি, আবার ঘুমকে ফাঁকি দিয়ে তোমার ঘটনা শুনি পুরো, কারণ পুরো ঘটনা না শুনলে মাথায় চলতে থাকে কখন শুনবো। ধন্যবাদ সুনিতাদি আপনার এরকম একটা কমেন্টের জন্য। আশা করছি কিউরিওফাইটে আপনাদের কাছে ইন ফিউচার আরও অনেক ভালো ভালো ঘটনা আমি প্রেজেন্ট করতে পারবো। সৌমি চক্রবর্তী লিখছেন, এ এক আমায় আলাদা নেশায় ধরেছে, ইউটিউব খুলে এখন আর ভিডিওস বা গান শুনি না, সোজা চলে যাই তোমার চ্যানেলে। প্রত্যেকটা ঘটনাই এতটাই ভয়ঙ্কর যে কি বলবো, তোমার কিছু হরিবল এক্সপিরিয়েন্স শুনতে চাই, প্লিজ জানিও একদিন। ভালো থেকো। ফ্রম হাওড়া সাঁতরাগাছি। ধন্যবাদ সৌমি, নিশ্চয়ই আমি আমার ঘটনা জানাবো। আর কে কে আমার নিজের পার্সোনাল ঘটনা জানতে চান একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এটাই ছিল আজকের এপিসোড। আজ রাত 10টায় কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেলে পারিজাতের সাথে একটা ফেস টু ফেস হরার পডকাস্ট থাকছে, সেটা অবশ্যই মিস করবেন না। এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে দেখা হচ্ছে রোববার দিন দুপুর ঠিক 3টের সময় এরকমই একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আর দুটো এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।